কনভিক্টেড নিয়ে একটা স্টোরি করতে যাচ্ছিলাম। যে আইডিয়া প্রথমে ছিল যে কনভিক্ট একটা ক্যারেক্টার নিয়ে করব, যে সোসাইটিতে আসলে এটা ডেটাই বলে যে 50% কেসে আবার জেলে চলে যায়, কেননা সোসাইটিতে রিহ্যাবিলিট করতে পারে না তারা। আমরা করাপশনের কারণে পিছায় গেছি। টেলিভিশন এটা ডুমড হয়েছে আমাদের এই দুর্নীতির কারণে। প্রচুর মার্কেটিং হেড স্যাক্ট হয়েছে। 2008 সালে আপনি বানানো হলো এক্স ফ্যাক্টর। এইটার স্টোরি টেলিং তৎকালীন বাংলা গল্প বা বাংলা নাটক বা সিনেমার স্টোরি টেলিং থেকে অনেক বেশি মডার্ন ছিল। আমরা শুটিং করতে গেছি, অপূর্বকে নিয়ে কক্সবাজার দিকে যাচ্ছি, রেস্টুরেন্টে খেতে বসছি, রেস্টুরেন্ট মালিক এক্সপেক্টর ওয়ানের তোর জন্য আমি বন্য গান বাজাই দিছি। বাংলাদেশের টেলিফিল্মের ক্ষেত্রে আমি মনে করি যে একটা ভালো রেভলিউশন আনছিল এয়ারটেল টেলিফিল্মের যে টাইমটা, এবং আপনি শুরুই করছিলেন ওইটা আপনার হাতে। ওইটা মানে কিভাবে শুরু হইলো? এবং অগাস্ট 14 এটা খুবই হরিফাইং একটা কাহিনী, এবং বাংলাদেশে এই টাইপের একটা কাহিনী নিয়ে এত সাহসী একটা পদক্ষেপ নিয়েছেন আপনি যে এইটা ওয়েব সিরিজে ধারণ করা, সেই জার্নিটা একটু বলেন। অনেক বেশি রিসার্চ করেছিলাম আমি এটা নিয়ে। ব্যাকগ্রাউন্ড রিসার্চের মধ্যে আমি কোর্ট ডকুমেন্ট থেকে শুরু করে ইনভেস্টিগেটিভ অফিসার, তারপরে ডিবিটি যেখানে ছিল, যারা যারা ওই মেয়েটা যেখানে যেখানে গেছে সবার সাথে কথা বলেছি। সিন্ডিকেট ইউনিভার্সিটির মধ্যে থেকেই আমরা আলাদা একটা নাসিরউদ্দিনের ওয়ার্ল্ড ক্রিয়েট করলাম। আপনার জার্নি তো শুরু হয়েছে 92-93 দিকে মঞ্চ নাটক থেকে। সেখানে আপনি নিজের নাটকে ডিরেকশন দিতেন এবং অভিনয় করতেন। সেইটার গল্পটা একটু বলেন। আমি ফার্স্ট নাটক লিখি 90-তে, 90-তে। ফেনী শহরে আমরা করতাম, কাজ করতাম একসাথে। সুবচন নাট্যদল নামে একটা সংগঠন ছিল আমাদের। আমি, গিয়াসউদ্দিন সেলিম, আমরা একই গ্রুপে ছিলাম। ওখানেই প্রথম মঞ্চ নাটক একটা সাদাত হোসেন মান্টোর গল্প নিয়ে পাপচক্র নামে ছোট গল্প ছিল, ওটা থেকে নাট্যরূপী দেয়া। তারপরে বেসিক্যালি একদম মৌলিক ধরনের একটা নাটক থিয়েটার করি আধিয়ার নামে। ওই মঞ্চ নাটকটা আমরা গ্রুপের প্রয়োজনেই লেখা শুরু করেছিলাম, কেউ ছিল না, আমাদের স্ক্রিপ্ট ছিল না, তো আমরা নিজস্ব একটা নিজেদের গ্রুপের একটা অ্যাসেট তৈরি করতে যাচ্ছিলাম। যে আধিয়ার যে আমি লিখি, একটা নাটক লেখা অভিজ্ঞতা ছিল, আটকে গেছিলাম, তখন আমার হাতেই দায়িত্ব পড়ে আমরা লেখা শুরু করেছিলাম। প্রতি রাতে একটা সিন করে লিখতাম, পরদিন আমরা রিহার্সাল করতাম। নিজেরাই একটা ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে দিয়ে গেছি। মঞ্চ নাটকের তখন প্রসেনিয়াম থিয়েটারের যে আইডিয়া ছিল, তখন নাট্য আন্দোলনটা সারা দেশে খুব বেগবান ছিল, খুব ছিল 90-এর সময়টাতে, কলেজ লাইফটাতে, স্কুল কলেজ লাইফটাতে। সেই সময়টাতে এরশাদ বিরোধী আন্দোলন করেছি, তো মঞ্চ নাটক একটা বড় রোল প্লে করেছিল। পথনাটক করতে করতেই অ্যাকচুয়ালি তখনই ওভাবেই শেখা। ইঙ্গিত নামে একটা থিয়েটার করলাম, ঢাকা থেকে যেগুলো দিতাম সেগুলো দেখে করতাম, আচ্ছা এইভাবে এইভাবে করতে হয়। অ্যাকচুয়ালি বেসিক নাটক লেখার যে কোনো ছিল, সূত্র আছে, যে স্ট্রাকচার আছে, যেটা পরে অনেক পরে জেনেছি। যে স্টোরি, ড্রামাটিক স্টোরি লিখতে গেলে যে অ্যারিস্টটলের যে ফর্মটা আছে, সেটা অনেক পরে জেনেছি। তারপর অন্যান্য স্ট্রাকচারাল বিষয়গুলো সব পরে পরে জেনেছি। কিন্তু প্রথম নাটক লেখার সময় যখন ইমোশনালি যা এসছে, আগের নাটকটা এরকম, আমাদের সামনে ছিল কীর্তনখোলা নাটকটা, সেলিম আল দিনের, আমাদের অঞ্চলেরই মানুষ ছিলেন, উনি আমার আদর্শ ছিলেন, যে উনি যেভাবে লেখেন সেভাবে লেখার চেষ্টা করবো, কীর্তনখোলা মতো করে ওরকম একটা নাটক লিখবো চেষ্টা করবো। সো মূলত যা ইমোশন ছিল, ইমোশন অনুযায়ী আমরা গ্রাম বাংলার পথে প্রান্তর একটা বই ছিল তেভাগা আন্দোলনের উপর, তেভাগা আন্দোলনের উপর কিছু বই ছিল, সেই তেভাগা আন্দোলনের হিস্ট্রিটা পড়েছি, কিছু ক্যারেক্টার ডেভেলপ করেছি, ওখানকার হিস্টোরিক্যাল কিছু এলিমেন্টস আমরা নিয়েছিলাম, এবং সেটার উপরে জাস্ট ইমোশন, I just poured my emotion into the dialogues. পেছনে তাকে ওইটা দেখতে গেলে মনে হবে যে একটু কাঁচা হাতের কাজ, কিন্তু পুরো ইমোশন ওটা, সেটাই প্রথম হাতে খড়ি। সেই পিউরিটি নিয়ে লেখা, সেই ইমোশন, সেই প্যাশনটা, প্রত্যেক রাতে না ঘুমিয়ে হেঁটে 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 লেখা, সেটা এখন মিস করি। ওভাবে হয় না, ওভাবে কাজ আর হয় না। অনেক রকমের চিন্তা, অনেক রকমের অঙ্ক স্ট্রাকচার চলে এসছে। সেটা দ্যাট ওয়াজ বিউটিফুল টাইম। ওই লেখার ওই জার্নিটা, মানে সেখানেই আস্তে আস্তে সেই করতে করতে সেই বোধের জগৎটা আস্তে আস্তে তৈরি হয়। আর্ট ফর্মের দিকে ঝুঁকতে থাকি, যে হ্যাঁ ইমোশনটা ইজ দ্য কি, তারপর আস্তে আস্তে ইন্টেলিজেন্ট ইমোশন, বোধ, এগুলা বিষয়গুলো আসতে থাকে।
সো দ্যাট ওয়াজ দ্য বিউটিফুল টাইম। এই প্রথম নাটক লেখাটা তখন ওই যে জেলা শহরে আপনারা যে মঞ্চ করতেন, তখন কি সোসাইটি ধরুন এখন থেকে আর একটু বেশি থিয়েটারের প্রতি অ্যাকসেপ্টেন্স ছিল, দর্শক ছিল, বা ওই কালচারটা কিরকম ছিল? লুকিং ব্যাক এই সময় দাঁড়িয়ে অনেক বেশি অ্যাকসেপ্টিং মনে হচ্ছে। এখন তো থিয়েটারে যাই না, অনেক বেশি প্রগতিশীল ছিল মনে হয় আমার সময়তে। আমাদের সময় বাম আন্দোলন অনেক সক্রিয় ছিল, অনেক বেগবান ছিল। তাত্ত্বিক আলোচনা হয়তো বা রাজনীতির বিভিন্ন ফিলোসফি, সামাজিক এবং রাজনৈতিক তত্ত্ব নিয়ে আলোচনা করতো আমার রাজনৈতিক কর্মীরা। তো সেই সময়টা চর্চা ছিল একটা, কিছু করে দেখানোর, কিছু প্রুভ করার, সীমিত শক্তি, সীমিত রিসোর্সের মধ্যে দিয়ে অনলি ইউর ব্রেইন, অনলি ইউর হার্ট, এগুলো দিয়েই কাজটা করার। আমাদের অত বেশি ফান্ড ছিল না, অত টেকনিক্যাল ইয়াতে ছিল না। তো অনেক বেশি অ্যাকসেপ্টেন্স সোসাইটিতে হলো কি, আমরা টিকিট বিক্রি করতাম বাড়ি বাড়ি গিয়ে, নাটকের টিকিট বাড়ি বাড়ি থেকে, ফেনী শহরে নাটকের বাড়ি বাড়ি বিক্রি করতাম। আমাদের দেখলে দিন কিনে নিত। আচ্ছা আসুক না আসুক, কিন্তু আচ্ছা ছেলে পেলে নাটক করছে, এখনকার কি, এখনকার যায় কেউ ছেলে পেলে নাটক করছে, নাটকই তো করতেছে। এখন লাকিয়ে মনে হয় যে কি করে ফেলেছি সমাজটাকে। এখন আমাদের সময়টাতে আমরা অনেক অনেক প্রোগ্রেসিভ মাইন্ডে ছিলাম, অনেক চাইতাম আগে বাড়ানোর, আগে যাওয়ার, সামনের দিকে চোখ ছিল। এখন তো চোখ পেছনের দিকে মনে হচ্ছে, আমরা পেছনে ফেরত হতে চাইছি মনে হচ্ছে। কিন্তু আমরা তখন জানলাম আরো আগেতে ওই ছোট্ট শহরের বদ্ধতা থেকে মুক্তি চাইতে আমরা যদি একটু বড় শহরে যাই, আরো বড় করে দেই ভাবি, সবার মধ্যেই ছিল। এখন লুকিং ব্যাক এটা হয়তো ওল্ড ম্যান গ্রাস্প শোনা যাবে, মনে হবে যে বয়স্ক মানুষের দীর্ঘশ্বাস গেছে। ইটস নট লাইক দ্যাট, অ্যাকচুয়ালি ডিটেরিওরেট করেছে সিচুয়েশন। আরো মনে হয় কম্পারেটিভলি এখন মনে হয় আরো বেশি তরুণের ভিতর তারুণ্য ছিল। তো সেটাকে সেই জিনিসটা ছিল, পরিবেশটা ভালো ছিল। এখন হয়তো অনেক বেশি আমরা গ্লোবালাইজ হওয়ার চেষ্টা করছি, টেকনোলজি এসছে, অনেক বেশি আইডিয়ার ইনফ্লাক্স হয়েছে, অনেক বেশি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড লিটারেচার, ওয়ার্ল্ড ফিল্ম, আর্ট এগুলোর সাথে এক্সপোজ হচ্ছে। নিতে পারছি কোথায়? আমি তো নিজে আরো বেশি বদ্ধ হয়ে রাখছি, নিতে তো পারছি না। তো আমরা ওপেন মাইন্ডেড ছিলাম, আমরা ছিলাম না হ্যাঁ ঠিক আছে সামনে আগাবো, অনেক প্রসারিত ভাবনা চিন্তা নিয়েছিলাম। আমাদের তো সমাজটাও তৈরি ছিল, সমাজও চাইতো যে আমরাও আগায় যে আর একটু উন্নতি করে ফেলি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে দ্যাট ওয়াজ ফর মি। আর যেহেতু পিউরিটি ছিল, আমাদের এফোর্টেও পিউরিটি ছিল, মানুষজন যা করেছে ভালোবেসেই করেছে, সেইটা দেখতে পেয়েছি, যেটা এখন টু মাচ মিসিং। আপনি দেখলাম যে তারপর অনেকদিন মঞ্চ নাটক করার পর ঢাকায় এসে আপনি একটা ফিল্ম নিয়ে একটা কোর্স করছিলেন 6 মাসের। হ্যাঁ, সেটা ডিটেলস বলতে কোথায় করছিল তখন? এই NIMC ছিল না, এটা শর্ট কোর্স ছিল ফিল্ম মেকিং, NIMC তে নিমকোতে। তো ওইখানে ডিরেকশনের উপর একটা কোর্স করেছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়, ছিলেন কোর্স কোঅর্ডিনেটর, মারা গেছে। তো ওই কোর্সের তখন ইটিভি নতুন এসছে, তো যে রাইটিং নিয়ে কাজ করার ইচ্ছা, মানে প্যাশনটা ওইটা ছিল। ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে চাকরি করেছিল বিভিন্ন এনজিও, বিভিন্ন জায়গায় ওষুধ ইয়াতে চাকরি করেছি, কিন্তু মন ছিল এইদিকে ক্রিয়েটিভ সাইডেই। কিন্তু তখন এটা প্রফেশনটা নেওয়ার কোনো সুযোগ সুবিধাই ছিল না। আমার আরেকটা বিষয় যেটা তখন এই যে কোর্স করার যে ব্যাপারটা, মানে এগুলা কি মানে ভালো টেকনিশিয়ান ছিলেন, আপনাদের প্রপার একটা ইয়ে ছিল, আপনি এটা খুঁজে পাইলেন কিভাবে, বা আপনি ওই টোটাল সিনারিওটা? তখন ইটিভি আসাতে বিটিভি ছিল একমাত্র জায়গা, টেকনিক্যালি সাউন্ড টিউবল বোধ হয় বিটিভিতেই ছিল। আর ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স বলতে কিছু হতো, শর্ট ফিল্ম ফোরাম থেকে বোধহয় কিছু আলোচনা হতো। প্রপার কোর্স কোথাও তখন পর্যন্ত দেখিনি যে কোর্স করানো হতো সবকিছু, সেটার অভাব সবাই ফিল করছিল সেই সময়। এটাতেই এমসিএ থেকে একটা আছে যে ডিরেকশনের কোর্স। তো চিন্তা করলাম যে এইটাই যেহেতু ভালো লাগে, এটাই যেহেতু করতে চাই, কিন্তু শিখে করি কাজটা জয়েনই করতে যে ফিল্মে কিছু কাজ হবে। তো সেখানে কোর্সের আমি টিচার পেয়েছিলাম, ইনস্ট্রাক্টর যারা ছিলেন, বেস্ট অফ দ্য কান্ট্রি অফ দ্যাট টাইম। তারেক মাসুদ ছিলেন, মোর্শেদুল ইসলাম ছিলেন, তানভীর মোকাম্মেল ছিলেন, রতন পাল সাউন্ডের দেখেছিলেন, শিবলি সাদিক ছিলেন, FDC থেকে ছিলেন, আরো
তারপরে ক্যাথরিন মাসুদ, উনি আমাদের এডিটিং এর ইয়া ছিলেন। সো বেস্ট অফ দ্যাট কান্ট্রি ওনারাই ছিলেন ইনস্ট্রাক্টর। সেইখানে আমি বেসিক্যালি টেকনিক্যাল সাইডটা অনেক বেশি পাই, যে অ্যাকচুয়ালি হাউ টু মেক ফিল্ম, টেকনিক্যাল সাইড অ্যান্ড ডিরেকশনের কাজটা, বা হোয়াট ইজ ডিরেকশন, হাউ ফিল্মকে দেখা কিভাবে, হোয়াট ইজ ফিল্ম, সেটা আস্তে 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 পরে করতে করতে শিখেছি। তো ওইটা একটা কনফিডেন্স লেভেল বুস্ট করার ইয়া ছিল, যে হ্যাঁ না মনে হয় জানি, জেনেই করছি। তো ওই কোর্স তখন অন্যরা যারা কাজ করতো অনেকেরই এই জ্ঞানই ছিল না। এটা তো তখন না, এখনো বেশিরভাগই জাস্ট ধূপ করে নাইমা পড়ে, এটা পড়াশোনার তেমন কোনো আগ্রহ নাই। এবার তো ওইটা নেমেই জেনে বুঝে করি। তো সেইটা শিখেই কাজ করেছিলাম। প্রথম একটা নাটক ঘূর্ণি নাম, যেটা আমি 16 দিন শুট করেছিলাম। ইনএক্সপিরিয়েন্স থেকে একটা 50 মিনিটের নাটক এখন আমাদের 3-4 দিনে শেষ করে দিই। সো এটা ওটা কোন চ্যানেলের জন্য ছিল? ওটা ছিল এই 21 টিভিতে গাছের নিয়ে নেওয়া হয়েছিল সব, ওরা করার শেষ। তারপরে 21 টিভি বন্ধ হয়ে গেল 2001 সালের দিকে। তখনই তারপর ওয়েট করার পর এটা 2003-এর দিকে এনটিভিতে যায়, এনটিভিতে প্রথম যাও। তো ওই কোর্সটা ছিল আই ওপেনার, মানে সব দিকের আই ওপেনার। মানে কি পড়া উচিত, কি জানা উচিত, সেই গাইডলাইনটা দিয়েছিল, যে মানে কি কোন দিকে আসলে চোখ রাখতে হবে, দেখতে হবে, অনেক বেশি ফিল্ম দেখতে হবে। ফিল্ম দেখার আগে আমার খুব পোকা ছিলাম। আমার ফেনীতে সুরত মহল সিনেমা থেকে প্রচুর আমার ফ্রি অ্যাক্সেস ছিল সুরত মহল সিনেমাতে। ওখানে ইংলিশ কার্টুন ছবি আমরা ছোটবেলায় ওখানে দেখেছি। আগে কার্টুন চলতো, হলিউড মুভি প্রচুর দেখেছি। তারপর বাংলা সিনেমা প্রচুর দেখেছি, মানে সিনেমা দেখতে ভালো লাগতো। তো এই কাজের সময় নেমে এই যে দেখাটা শিখেছি, কোন দিকে কি দেখতে হবে, কোন দিকে দেখতে হবে, এই দেখতে দেখতে আস্তে আস্তে এই কোর্স, ওইটাই বেসিক ছিল আমার। তারপরেই নিজে থেকে রমিজের আয়না ধারাবাহিক নাটকটা খুবই বিখ্যাত হয়েছিল, এবং আমার ধারণা এটা দিয়েই বোধহয় আপনি ইন্ডাস্ট্রিতে একদম জায়গাটা ভালো মতো পাকাপোক্ত করে ফেলছিলেন। এইটার জার্নিটা নিয়ে যদি একটু বলেন। ঘূর্ণি যাওয়ার পরে আরেকটা টেলিফিল্ম করেছিলাম রূপকথা নামের, ওখানে ওইটাও ভালো গেছিল। তো মোস্তাক আহমদ সাহেব বলেন আপনি সিরিয়াল পারান, আইডিয়া দেন। তো আইডিয়া যেটা নিয়ে গেছিলাম, সবাই একটু নার্ভাস ছিল যে এটা চলবে কি চলবে না, কারণ অফিস বেস সিরিয়াল ছিল, অফিসের কর্মকাণ্ড নিয়ে, অফিস পলিটিক্স থেকে শুরু করে অফিসের ক্যারেক্টার। তো ওই জিনিসটা তখন কেউ ভাবেও নেই। তো এইটা অন্য কাজের ভিতরে, অন্য নাটকের ভিতরে 1-2 সিন অফিসের থাকে, কিন্তু এটা পুরোটাই অফিস বেস। এটা কেমন, এটা কি চলবে কি চলবে না। এবং এটা অফিসের বাইরে, এটা একটা তরুণের গল্প, যে উচ্চাভিলাষ থেকে গ্রিডের দিকে যায়, গ্রিড তাকে তার পতনের দিকে নিয়ে যায়, এই ধরনের একটা ছিল। সো আর উচ্চাভিলাষী মানুষের আইডিয়া ছিল, যে তখন একটা ভাবনা ছিল, একটা ম্যাজিক রিয়েলিজমের আইডিয়া থেকে মনে হচ্ছিল যে একটা ম্যাজিক ঘটে তার লাইফে, এরকম একটা ফ্যান্টাসির জায়গা থেকেও প্রথমের দিকে ভাবনাটা ছিল। পরে এটা কাজটা করতে করতে রমিজ একটা আয়না পায়, আয়না থেকে আস্তে আস্তে এটার মধ্যে আমরা আস্তে আস্তে কাজ করতে রিয়ালিটি পুশ করতে থাকি, যে রিয়েলিটিতে কি হয় আসলেই যদি এরকম পায়। সো এটাকে মানে একদম রিয়েল আয়না চেয়ে, বাস্তব আয়না চেয়ে ম্যাটাফরিক আয়নাতে নিয়ে গেলাম, যে না এই আয়নাটা অ্যাকচুয়ালি তার নিজেকে দেখার আয়নায় ট্রান্সফার হয়, যে সে নিজেকে দেখতে থাকে। মানুষ আস্তে আস্তে সেই নিজেকে দেখা, নিজের সাথে কথা বলা, সেটাই তাকে আস্তে আস্তে কনফিডেন্ট করে তোলে, সেটাই তাকে আস্তে আস্তে ইয়া বানায়। কিন্তু এক সময় সে আয়না দেখাটা ভুলে যায়, নিজেকে দেখাটা ভুলে গিয়ে লোভী হতে থাকে। তখন আর সে নিজেকে আয়না দেখে না, সে কোথায় কোথায় চেঞ্জ হয়ে কি হয়েছে। করতে করতে এদিকেই চলে গেছে আর কি। শেষ শুরু হয়েছিল অন্যভাবে ফ্যান্টাসির মাধ্যমে, এটা আয়না পেয়েছে, আয়নাতে সে জাজ বলে তাই হয় এই আয়নার কারণে। এটা পরে এবার আস্তে আস্তে ফিজিক্যাল এবং রিয়েল আয়নার চাইতে পরে ম্যাটাফরিক্যাল আয়না থেকে টার্ন করেছে, এবং দ্যাট ওয়াজ হিউজ সাকসেস। মানে অফিস সিরিয়াল এভাবে মানুষ গ্র্যাব করবে, ওই ক্যারেক্টারটা, রমিজ ক্যারেক্টারটা মানুষের এত পছন্দ হবে। তখনই আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এক্সপ্লোর করেছি অ্যাকচুয়ালি সিরিয়াল সিরিজ বা যে কোনো ক্যারেক্টারটা কত ইম্পর্টেন্ট, মানে স্ক্রিন প্লে কত ইম্পর্টেন্ট,
এটা মানে আমি পচা স্ক্রিন প্লে পচা ক্যারেক্টার দিয়ে গ্রেট কিছু বানাতে পারবেন না। সো ওইটা তখন ইম্পর্টেন্স মনে হয় যে না এটা লাগবে, পচা ভালো স্ক্রিপ্ট লাগবে, ভালো স্ক্রিপ্ট ক্যারেক্টার লাগবে, দেন ইটস এ তারপরে স্টোরি লাগবে, তারপরে সাকসেস হয়। সো ওইটা ওই সময় ব্যাপক হিউজ জনপ্রিয় ছিল সেই সিরিয়ালটা রুমিজান। ওইটাই আমাকে টেক অফ করি ওই সিরিজ থেকেই আমি। তখন আপনারা যে ওই এপিসোড গুলো বানান, একটা এপিসোড কিরকম কিরকম দিন লাগতো শুট করতে? আমরা একটা লট করতাম, আমার অ্যাকচুয়ালি মনে নাই, ভুলে গেছি কতদিন 10-12 দিন তো শুটিং করতামই একটা বানাতে। তখন 2 দিন মতো লাগতো একটা এপিসোড শুট করতে। এইচডি ক্যামেরা ছিল না, সব ক্যাসেটের জামানা ছিল। ওইটাও মাথায় রাখতে হতো কত ক্যাসেট খরচ হচ্ছে, কতগুলো ক্যাসেট লাগবে, তারপরে সেই খরচগুলো ক্যাসেট দিয়েই আমরা রেডি করতাম। আর ক্যামেরা অত আধুনিকও ছিল না, তো বাংলাদেশে যা অ্যাভেলেবেল ছিল, লাইট করতে একটু সময় লাগতো, লাইটের একটা ব্যাপার ছিল। তো অ্যাকচুয়ালি আমার মনে নাই কতদিন যে করেছি, কত একটা এপিসোডে একটা লট ধরে করা হতো। এখন 6 পর্ব 13 পর্ব আস্তে আস্তে, তখন শুরুর দিক তো আমাদেরও সিরিয়ালে তৈরি প্রোডাকশনের আমাদের আস্তে আস্তে, তারপরে আস্তে আস্তে একটা সিস্টেম দাঁড়ায় যে মানুষ ঠিক করে 13 পর্বের একটা লট করবো, 13 পর্বের একটা লট করবো। এই লট সিস্টেমটা আরো পরে আসে। আচ্ছা আচ্ছা। তারপর থেকে যে 13 পর্বে এত দিন সেই সময় তো করে গেছি, যতগুলো সিন রেডি হয়েছে শুটিং হয়েছে করে গেছি, শুটিং এর সিন রেডি হয়েছে করে গেছি। দিন গুণানো মনে নাই অ্যাকচুয়ালি, অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারবো না। আমি তখন একটা জিনিস মানে টাইম নিয়ে ঘাটতেছিলাম যে 2005 থেকে যদি আপনি 2011-12 পর্যন্ত দেখেন, তৎকালীন সময়ে যে আমাদের যে কোয়ালিটি ধারাবাহিক নাটকগুলো ছিল, যেমন হাউসফুল, 91, 69 FNM, গ্রাজুয়েট সহ অসংখ্য কোয়ালিটি তখন মানে ধারাবাহিক নাটক ছিল। এই এখন তার থেকে এখন ধরেন 10-12 বছর আরো বার হয়েছে, 10-15 বছর বার হয়ে গেছে। এখন টেকনোলজি অনেক ইজি হয়েছে, শুটিং জিনিসটা তখন থেকে খরচ আরো কমছে, জিনিসটা আরো ইজি হয়েছে। বাট এখন আমরা কোয়ালিটি ধারাবাহিক নাটক পাইতেছি না কেন? আপনার কি মনে হয়? তখন কিন্তু আপনারা যে কাজগুলো করছেন এখনো মানুষজন দেখে, মানে এখন নাটক তো 1.5 মাস 2 মাস পরে আর একটা ধারাবাহিক নাটক দেখা যায় না, টেলোড্রামা দিয়ে ভরপুর থাকে। ওটার কারণটা কি মনে হয় আপনার? এইটা চেঞ্জ, যে মানুষের সোশ্যাল অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে, মানুষের দেখার দৃষ্টিভঙ্গি, জীবনযাত্রা ব্যবস্থা। স্মার্টফোন আসার পর থেকে যখনই মানুষ এই ডিভাইসটা হাতে পেয়েছে, এই ডিভাইসটা পুরা ওয়ার্ল্ড চেঞ্জ করে দিয়েছে। এই ডিভাইস আসার পরে সব বদলে গেছে, সব মানুষের জীবনযাত্রা, জীবন আচরণ, মানুষের অভ্যাস, রুচি, ব্যবহার সবকিছু বদলে গেছে। এটার আশা সোশ্যাল মিডিয়া এসছে, এটার কারণেই অন্যান্য প্ল্যাটফর্মগুলো এসছে। তো এই দিকে চলে গেছে। তখন আমরা ধারাবাহিকগুলো যেভাবে করতাম, যে ওকে যা ভালো লাগতো, যা ইয়া করতো, কিন্তু সেই সময় ইন্ডিয়াতে চলতো ধারাবাহিক কিউকি সাস ভি কাভি বাহু থি, একদম ডিরেক্ট নাম দিয়ে ইন্ডিয়াতে সিরিয়াল আসতো যে সাস ভি কাভি বাহু থি। আমরা হাসাহাসি করতাম। আমার মনে হয় যে ওরা আসলে টেলিভিশনটাকে বুঝতে পেরেছিল যে টেলিভিশন মাধ্যমে এই জিনিসটা, টেলিভিশন মাধ্যমে কি দরকার, সারা ওয়ার্ল্ডেও কি চলছে, যে দর্শক যা পছন্দ করে, দর্শক যা নিতে চায় তাই বানাতে হবে। এবং ওরা দর্শক বউ শাশুড়ির গল্প পছন্দ করে এই জিনিসটা তারা না, এটা পছন্দ। আমরা তখন ওইটা মাথায় দেইনি না, আমরা তখন আরো এগুলো অলওয়েজ একটু সাবজেক্টিভ, মানে এই তর্কটা, এই কথাগুলো এক একজনের এক সময়। টেলিভিশনের টিআরপির উপর নির্ভর করে চলতে হয়, রেটিংস এর উপর নির্ভর করতে হয়, বিজ্ঞাপনের উপর নির্ভর করে চলতে হয়। বিজ্ঞাপনওয়ালারা ডাটা দেখবে, বিজ্ঞাপন দেবে যে কত দর্শক দেখছে, আমি সেই অনুযায়ী দেবো। আমাদের এখানে টিআরপি সিস্টেমটা ঠিকঠাক মতো কখনোই দাঁড়ায়নি।
টিআরপি সিস্টেমটা যদি ঠিকঠাক মানে তো দর্শক কি চাইছে, দর্শক কোন ধরনের কাজ পছন্দ করছে, সেই ডেটাগুলো আমরা বিজ্ঞাপন নির্মাতাদের কাছে দিতে পারতাম। তখন হলো কি একটা 2 নম্বরই সিস্টেম বাড়লো। প্রথমে ছিল ডায়েরি মাধ্যম, কিছু লোকের বা ঢাকায় কিছু বাড়িতে কিছু ডায়েরি ছিল, বোধহয় শখানিক বা 150 ডায়েরি না কত এরকম, খুব অল্প সংখ্যক ডায়েরি ছিল। তারা কি দেখতো সেটা নোট টুকে রাখতো, একদিন সপ্তাহে পরে বোধহয় ডায়েরিটা কালেকশন করে কি কি দেখেছে সেটা হচ্ছে একটা, ইট ক্যান বি একটা রিসার্চ। কিন্তু টিআরপি তখন অন্যান্য দেশে অলরেডি হিউজ নাম্বারে রিসার্চটা শুরু করে দিয়েছে, আমাদের এখানে যায়নি। একজন এরপরে আসলো কি পিপলস মিটার নামে কয়েক কিছু টিভি বাসায় 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 পিপলস মিটার বসিয়ে দেওয়া হলো নির্দিষ্ট সময়টা, তো সেইখানেও 2 নম্বরে চলতো। এক চ্যানেল ঘুষ দিত ওকে, ও বলতো যে এইটা 1 নম্বরে চলছে, ও 2 নম্বর। এই দুর্নীতিটার কারণে আমাদের টেলিভিশন গুলো হয়ে গেছে, মানে আমি বলবো করাপশন। এটার একটা বড় কারণ প্রোডাকশন লেভেলের থেকে শুরু করে এই আমরা নষ্ট করেছি নিজে ব্যয় করে সেই দুর্নীতির কারণে। সেইটাই সাফার করেছি। তারপরে তো দর্শক যদি টিআরপিটা প্রথম থেকে আমাদের সেট করে নিত, যেটা ইন্ডিয়া সেট করে নিয়েছে, টিআরপিটা তারা অ্যাকুরেট করে রেখেছে। কারণ বিজ্ঞাপন নির্মাতা, টেলিভিশন চ্যানেল এবং ভোক্তা সবাই মিলে তারা 3 পক্ষ এক হয়ে ঠিক করেছে আমরা টিআরপিটা আমাদের ঠিক করতে হবে। দর্শক কি চাইছে, কোনটা দেখছে সেটা তো আমরা যদি আমাদের এখানেও যদি দর্শক টিআরপি জানতো যে সাপের ছবি মানুষদের নাগিনের দেখতে চাইছে, নাগিন বানাতাম, কিন্তু পাশাপাশি কিছু ডাটা থাকতো যে এই কাজগুলো চলছে। হলো কি এটা কোন টিআরপি করো না, এই ওরে টাকা দেয়, সে তারে টাকা দেয়। তখন আমি দেখতাম যে নাটকের মাঝখানে পর্বে 50তম পর্বে বা 50তম পর্বে দেখানো হইতো যে একটা বাসায় একটা ফ্ল্যাটে গেছে ক্যামেরা নিয়ে, উনি বলছে আপনি কি এটা দেখেন, পরে বলে হ্যাঁ আমি এটা দেখি, আমার খুব ভালো লাগে। ওইটা সেট করা, ওগুলো সেট করে, এগুলো সব আমরা করাপশনের কারণে পিছায় গেছি। টেলিভিশন এটা ডুমড হয়েছে আমাদের এই দুর্নীতির কারণে। প্রচুর মার্কেটিং হেড স্যাক্ট হয়েছে, অমুকের কাছ থেকে টাকা খায়, তেমুকের কাছ থেকে টাকা খায়, এখান থেকে প্রচুর দুর্নীতির কারণে, করাপশনের কারণে শেষ হয়ে গেছে মানে টেলিভিশন ইন্ডাস্ট্রি। এই করাপশনটাই আমি আর সিঙ্গেললি যদি কাউকে ব্লেম করতে হয় আমি করাপশনকে ব্লেম করব। তারপরে লো যে হোলিস্টিকলি সারা ওয়ার্ল্ডেই স্মার্টফোনের আবির্ভাব অ্যাটিটিউড চেঞ্জ করে দিছে, এটা ইউজার হয়ে গেছে, মানুষজন অন্যান্য এক্সপোজার দেখতে পাইছে, তখন দেখতে পাচ্ছে আরে এটা তো একটু পশ্চাৎপদ ভাবনা টাবনা। তো এটা এখনো ইন্ডিয়াতে সিরিয়াল চলে, একটা সিরিয়াল দেখে, তো আমাদের এখানে সিরিয়াল চেষ্টা করছে অনেকে ইন্ডিয়ান স্টাইলটা ফলো করছে বেসিক্যালি, পাকিস্তানি দুইটাই ইন্ডিয়ান। এটা ধারণা পাকিস্তানে কেন ফলো করে আমি জানি না, ওদের মতো কপি করছে। তো এই টিআরপি বা এই ইয়াটা না হওয়ার কারণে আমাদের নিজস্ব যে আমরা দেখতে পাবো আমাদের কি ধরনের সিরিয়াল মানুষজন পছন্দ করছে আমরা জানি নাই কখনো। এখন আমরা যারা আলোচনা করি, তোমরা তো হয়তো শুনছো কারো কাছ থেকে বা দেখে এখন মনে হচ্ছে যে তোমরা হয়তো অন্যান্য ফিল্ম অ্যাপ্রিসিয়েশন আর্ট হাউস সিনেমা দেখে তোমরা হয়তো অভ্যস্ত, অথবা হলিউড সিনেমা দেখে অভ্যস্ত, ইউরোপিয়ান সিনেমা, তোমাদের কাছে এটা হচ্ছে ওইগুলো ভালো হচ্ছিল বোধহয়। আই ক্যানট সে দ্যাট যে তুমি যেটা বলছো সেটাই ভালো, অন্যরা যেটা দেখছে সেটা খারাপ, এটা বলা খুবই সাবজেক্টিভ এবং বলা ঠিকও না। এভরি সিনেমা হ্যাজ ইজ ওন অডিয়েন্স, এভরি কিছু না কিছু দর্শক আছে। সো ওইটা বেটার, আমারটা ভালো, ওইটা খারাপ, না সেটা না। কিন্তু আমার মেইন পয়েন্ট যেটা, আপনারা যখন কাজ করতেন টিভিতে, বেসিক্যালি কাজ শুরু করছিলেন ধারাবাহিক হয়তো বা টেলিফিল্ম হয়তো, তখন কমার্শিয়াল অ্যাসপেক্ট ছিল, সাথে একটা ভালো আর্টের কম্বিনেশন ছিল, মানে যেটা এখন ইন জেনারেল খুব কম আর কি, নাই বললেই চলে। সেটার কথা আমি মূলত বলতেছি আর কি। তো আমরা ওই জিনিসটা জানি না, তো আমাদের দর্শক কি চায় আমরা জানি না। তো এখন জানতে পারি সিনেমা হলে একমাত্র জানানোর একটা ভালো ইনফরমেশন দেয়, আর কোথাও এখনো পর্যন্ত আমরা জানি না। আর এখন ভিউ দেখে জানতে পারি দর্শক কি চাইছে, কি খায় বেসিক্যালি। তো ওইটা যদি প্রথম থেকে ইয়ার মধ্যে থাকতাম যে দর্শক এটা পছন্দ করছে, টিভিতে এগুলো এই কাজ, টিভিতে খুব বেশি আর্ট ওয়ার্ক সারা ওয়ার্ল্ডে খুব অল্প কিছু চ্যানেল করেছে, যে বিবিসি করেছে কিছু, বা চ্যানেল 4 কি আর অন্যান্য দেশে বেশ অল্প সংখ্যক চ্যানেল, কিন্তু অধিকাংশ মোস্ট মেজরিটি টিভি চ্যানেলকে কিন্তু টিআরপির উপর এবং দর্শক যা পছন্দ করে সে ধরনের সোপের উপরই ডিপেন্ড করে চলতে হয়েছে, টিভি সোপের উপর ডিপেন্ড করেই চলেছে। তো হলিউডও সেইটাই ফলো করেছে। তারপরে যখন এইচডি ভিওডি আসলো, তারপরে না হয় বদলে গেল, অন্যান্য অনেক কিছুই বদলে গেল। তো
চেষ্টা করেছি আমরা আমাদের মতো করে যা চেষ্টা হতো ওই সময়ের অ্যাটিটিউডটাই ছিল এটা যে হ্যাঁ ভালো কাজ ড্রয়িং রুমের কিন্তু মধ্যবিত্তের জীবন নিয়ে কাজগুলো এরকমই হওয়া উচিত। আমরা মধ্যবিত্তকে কেন্দ্র করে বানিয়েছিলাম। মধ্যবিত্ত ক্রয় ক্ষমতার মধ্যে যাদের ছিল টিভি কিনতে পারতো সেই মধ্যবিত্তের রুচিকে টার্গেট করি আমাদের নির্মাতা। আমরা ওই সমাজ থেকে উঠে আসা আমরা মধ্যবিত্তের রুচিটাকে টার্গেট হয়েছিলাম। পরে যখন এটা মাস লেভেলে আসা শুরু হলো তখন একটু এটার কোয়ালিটি বা এটার ইয়াটা আর একটু সিম্পল করার, আর একটু মানুষজনে সহজবোধ্য করার, আর একটু বেশি মাখো মাখো করে দেয়ার, করতে করতে মাখাইয়ে ফেললো একদম। তো ওইটাই করার চেষ্টা হয়েছে আর কি। আমরা যে সময় দেখেছি আমরা শুধু মিডল ক্লাস মধ্যবিত্ত শ্রেণীর জন্য বানিয়েছি, মধ্যবিত্ত রুচিটাকেই। সেজন্যই হয়তো এখন দেখে এটা ভালো লাগছে যে হ্যাঁ ওইটা ভালো ছিল। 2008 সালে আপনি বানানো হলো এক্স ফ্যাক্টর। এইটার স্টোরি টেলিং তৎকালীন বাংলা গল্প বা বাংলা নাটক বা সিনেমার স্টোরি টেলিং থেকে অনেক বেশি মডার্ন ছিল। স্পেশালি আপনি আরবান অডিয়েন্সের জন্য যেভাবে উইটি একটা স্টোরি টেলিং এখানে দেখাইছেন সেটা বেশ রেয়ার ছিল। তো এইটার আইডিয়াটা কিভাবে পেলেন এবং এটার জার্নিটা আপনার কেমন ছিল? এটা তখন হয়ে গেছে অ্যাকচুয়ালি। এটা সেই সময় কথা এই ভাবনাটার মধ্যেই ছিলাম। এর আগে যে টেলিফিল্মটা ছিল আমার রোমান্টিক ধরনের ছিল, রোমান্টিক কমেডি, তখন একটু একটু করে কিছু হলিউড মুভির এক্সপোজার হচ্ছিল রমকম সেই সময়গুলোতে দেখছিলাম যে বেশ কিছু রমকম হলিউড মুভি এসছিল, রোম্যান্স অ্যান্ড কমেডি মিশে, উইটি হিরো, ভাঁড় ইনক্লুড না করে হিরোই উইটি দিয়ে বা তার হিউমার দিয়ে একটা চার্মিং পার্সোনালিটি দিয়ে মন জয় করছে। সেই ভাবনা থেকে এই রমকম জনরাটার মানে এটা একটা জনরার আমি বলবো যে এটা অ্যাকচুয়ালি একটা জনরা কন্টেন্ট। রমকম জনরাটাই আমি চেষ্টা হয়েছে যে না ঠিক আছে প্রপার একটা রমকম জনরা করি। তখন বেশ কিছু ছবি দেখেছিলাম হলিউড মুভি, এগুলো অ্যাকচুয়ালি ওই এক্সপোজারের একটা প্রভাব পড়েছিল। ড্রু ব্যারিমোরের 51st ডেট, ড্রু ব্যারিমোরের আর একটা ছিল এখন যে হোস্ট, তার সাথে সে ছেলেটা বেসবলকে নিয়ে স্টোরিটা, আরো কিছু রমকম গুলো দেখে ভালো লাগছিল। হ্যাঁ ওকে এই জনরাটা টানছিল তখন যে রমকম জনরাটা এই কাজটা করি। এক্স ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি সেই জনরা কন্টেন্টের প্রায় প্রথম দিকে চিন্তা ভাবনা ছিল। সো ডায়লগ রাইটিং এও আমি রোম্যান্স অ্যান্ড কমেডির একটা ইয়াটা ছিল, ড্রামা তো ছিলই। এগুলো আসছে, হ্যাঁ এগুলো মানে চলে আসছে, মনে হচ্ছে লিখে প্রপার একটা চার শিখেছিলাম তাই সেটাতেই বানানো। এটা পরে যে এভাবে নেব, কারণ ওই সময় আরো একটু আমার মনে হয় যে আমি ওই সময়টাতে ভেবে একটু বেশি অ্যাডভান্স সময়টাতে ভেবে ফেলেছিলাম আগে, যে এটাতে এখনো ভালো লাগে, এখনো কিন্তু যেটা রেলেভেন্স আছে। সো ওইটাই করে ফেলেছি। ওটা ইনস্ট্যান্ট অডিয়েন্স রিঅ্যাকশন কেমন ছিল? ভালো না? হিউজ, ওইটা ইনস্ট্যান্ট হিউজ ছিল। আমি তখন মালয়েশিয়া গেছিলাম, যে সময়টা রিলিজ ছিলাম তখন মালয়েশিয়া আমার ফ্যামিলি সহ বেড়াতে গেছিলাম। এখান থেকেই ফোন দিয়ে দিয়েছে সে, ভাই আপনি কোথায়, দেশে তো এই অবস্থা। দেশে আসার পরে বুঝলাম যে হিউজ রেসপন্স মানুষজন। তারপরে আমি যখন এক্স ফ্যাক্টর 2 করতে যাই, আমরা শুটিং করতে গেছি অপূর্বকে নিয়ে কক্সবাজার দিকে যাচ্ছি, রেস্টুরেন্টে খেতে বসছি, রেস্টুরেন্ট মালিক এক্স ফ্যাক্টর 1 তোর জন্য আমি বন্য গান বাজাই দিছি। সো তখন বোঝা যায় এটা কি পরিমাণ জনপ্রিয় ছিল। সো মানে নতুন কিছু দেখেছে, নতুন কিছু মানুষের মধ্যে হ্যাঁ, আর একটু গ্রে এরিয়ার ক্যারেক্টারের একটা গ্রে শেড আছে। এইটা যে হিরোর যে এই গ্রে শেডটা, এটাও মানুষ তার যে ফ্ল আছে, মানে আগের হিরোগুলোতে যেটা ছিল যে অল ট্রেট, অল গুড কোয়ালিটিস, ফ্ল খুব একটা থাকতো না খুব একটা ক্যারেক্টারগুলোতে। আমি এর আগে দেখিনি, মানে রমি জানে তো আমি রমিজকে রেখেছিলাম বেশ কিছু ফ্ল। এই ফ্লটা অনেকের পছন্দ হয় না, ফ্লটা পছন্দ করতে পারে না মানুষ, নিতে পারেনি তখন, এখন নিতে পারে। এখন তো হিরো না মারলে বরং হিরো হয় না। তখন হিরোর মধ্যে ফ্লটা, রমিজ কেন খারাপ হয়ে গেল, এটা অনেক কথা শুনেছিলাম। কিন্তু একটা ফ্ল এটা হিরোকে বা একটা ন্যাচারাল মানে গ্রাউন্ড আর্ট করে হিউম্যান বিং বানায়। একটু ফ্ল না হলে হিউম্যান বিং না হয় না।
তো সেই এই ফ্লনেসটা অ্যাড করেছিলাম উইথ লটস অফ ট্রেট অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি চার্ম অ্যান্ড লাকিলি অপূর্ব ওয়াজ দে আর অ্যাভেলেবল সে এভাবে ক্যারেক্টারটা পুল করছে না আমার মনে হয় যে এই জনরার ক্যারেক্টারের জন্য অপূর্ব খুবই একটা খুবই অসাধারণ একদম choice আর কি। খুবই ভালো। সে গ্রো করছে এই ক্যারেক্টারগুলোর মধ্যে দিয়ে, সে গ্রো করছে, অপূর্ব গ্রো করছে এর মধ্যে দিয়ে। তো তখন এই ক্যারেক্টারটা অ্যান্ড দি জনরা, এইটাই আমার মনে হয় যে এখন চিন্তা করলে যে মানুষজন পছন্দ করছে এটা কারণ। বাংলাদেশের টেলিফিল্মের ক্ষেত্রে আমি মনে করি যে একটা ভালো রেভলিউশন আনছিল এয়ারটেল টেলিফিল্মের যে টাইমটা, এবং আপনি শুরুই করছিলেন ওইটা আপনার হাতে। ওইটা মানে কিভাবে শুরু হইলো এবং এয়ারটেল কিভাবে চিন্তা করলো যে এত বিগ বাজেট কিছু টেলিফিল্ম তারা বানাবে? অল ক্রেডিট গোস টু ইরেশ জাকির। আচ্ছা, ইরেশ ভাবছিল যে ইরেশই যে সবাই মানে নাটকে তো তখন ছিল প্রডিউসার তো একটা নির্দিষ্ট বাজেটের বেশি দিতে পারতো না, ওখানে বিজ্ঞাপন সময় তো চিন্তাগুলো যে আমরা যদি বিগ কোম্পানিগুলোকে ইনভেস্ট এখানে নিয়ে আসতে পারি, ইরেশেরই ভাড়া যে আমাকে বলছিল যে ভালো নিয়ে আসতে পারি একটা হিউজ হবে, সেই টেলকোর কাছে এই আইডিয়াটা দেয় এবং ওরা অ্যাকসেপ্ট করে। ওরাও একটু মানে প্রথম কেউ কোনো টেলকো বা কোনো আই তখন চিন্তা করেনি, মানে আউট অফ দ্য বক্স চিন্তা করতে চায় না, এদিকে কেন যাবো, ভাবে না এটা না একটা আমরা কেন টেলিফিল্ম বানাবো, টেলিফিল্ম বানাবে প্রডিউসার, চ্যানেল বানাবে, আমরা কেন বানাবো, আমাদের খুব প্রোডাক্ট দিয়ে কি হবে, প্রোডাক্ট প্লেসিংও কিন্তু ছিল না আমার তখন, এয়ারটেল প্রেজেন্স ওইটাই ছিল একমাত্র ইউএসপি। তো তখন ইরেশই এটা এয়ারটেলকে অনবোর্ড করে অ্যান্ড আমার হাতে প্রথমে বলে যে আমরা এই জিনিসটা অ্যাডপ্ট করতে চাই লাভ অ্যাকচুয়ালির। সো লাভ অ্যাকচুয়ালি বলে না যে আমি এটাই অ্যাডপ্ট করা, আপনি এটা যা করা। সো এখন দেখা যায় আমরা অনুমতি তো দরকার করেনি, কেন করেনি অ্যাকচুয়ালি আমি অ্যাডপ্ট করেছিলাম অ্যাকচুয়ালি না, কিন্তু ধরেন অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো একটা অ্যাডাপ্টেশন হয়েছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ভালো গেছে আর কি। সেটাই সেখানেই আমি আমার কন্ট্রিবিউশন, আমি আমার দেশের ক্যারেক্টারের ভেতর দিয়ে ও প্রেসিডেন্টের ক্যারেক্টারটা আমি শুভর মধ্যে দিয়ে বের করার চেষ্টা, এমডি যে ছিল, তার পিএস বিন্দু ছিল রাইটার ক্যারেক্টারটা, এই ওইখানে সবগুলো আবার নিতে পারিনি, কয়েকটা নিয়ে এখানে এটা ছিল। সো এই জিনিসটা মানুষজন যখন এটা তো এয়ারটেল অনবোর্ড হওয়াতে প্রোডাকশন স্কেল ওয়াইজ আমরা স্কেল নিয়ে খেলতে পেরেছি, যে স্কেল ওয়াইজ একটু বড় করতে পেরেছি, যে হ্যাঁ তখন স্কেল বড়, নাটকের পরে স্কেল ছিল সিনেমা, সিনেমা আলাদা জিনিস। তো মিডিয়া যারা সিনেমা যেত না, সিনেমা হল তখন ক্ষয়ের দিকে আস্তে আস্তে নেমে আসছে। তখনকার সিনেমার থেকে আপনাদের এইগুলোর কোয়ালিটি অনেক বেটার ছিল। হ্যাঁ, সিনেমা হলগুলো তখন আস্তে আস্তে কোয়ালিটি নাম ছিল, তখন বাজে কাটপিস টাটপিস তো মিডল ক্লাস সিনেমা হল থেকে আস্তে আস্তে সরে আসতেছিল। সেই সময়টাতে একটু স্কেল বড় একটা কন্টেন্ট যখন একটা টেলিফিল্ম যারা দেখে যে হ্যাঁ আরে একটু মুভি ইয়াতে আর ওই সময় আমাদেরও এফডিসিতে যেতে দিত না, তা আমরাও জেনার মুভি প্র্যাকটিসটা মুভিটা এখানেই বানাই, ওই ভাবনা চিন্তা থেকেই পরিশ্রম করে ধরে স্কেলটা বড় করেছিলাম, একটু বড় স্কেলে কাজ করাতে এটার সাথে সাথে ক্লিক করে। পুরো এটা আমাদের এটা মনে আছে তখন আমরা স্কুলে পড়তাম, পুরো একটা ইভেন্ট ছিল যে একটা এয়ারটেল এটা অনেক বড় কিছু, আমরা অপেক্ষা করে প্রোমো ছাড়তো, এগুলো দেখা খুবই এক্সপেকটেশন অনেক বড় ছিল। তারপর দুটো আমার তারপরে ওই আদনানের এটা অল টাইম ধরে এটা তো ক্লাসিক। তারপরে আরো যা যা ছিল এয়ারটেল নাটক অরুণোদয়, তরুণ দল, চমৎকার কিছু নাটক ছিল। আমাদের গল্প তো ফামি ভাইয়ের এটা অসাধারণ একটা ছিল যদিও। আচ্ছা থাক, এয়ারটেল গুলা অনেক দিন পর্যন্ত ভালো গেছে, তারপরে আবার এয়ারটেলও এটা বন্ধ হয়ে গেল কেন, পুরোই কাহিনী কি? এটা তো মানে পরে আর এটা তো অন্যান্য ইয়াগুলো কত সাল পর্যন্ত চলেছিল এটা? ওইটা মানে নুহাস ভাইয়েরটা মনে হয় লাস্ট ছিল, একটা নুহাস ভাই রিসেন্ট একটা বানাইছিলেন 1-2 বছর বা 3-4 বছর আগে। এয়ারটেল প্রেজেন্ট, হ্যাঁ এয়ারটেল প্রেজেন্ট নাটক টেলিফিল্ম বানাইছিল, ছোট আর কি, এত বড় না, এত স্কেল এত বড় না, খুবই ছোট স্কেলের আর কি, বাট ওটাই ছিল লাস্ট। আমার ইয়া নাই, এটা দেখা হয়নি। রনি ভাই তো বানাইছিলেন, রনি তো বানাইছিলেন, রনি ওটা পর্যন্ত, রনি তো আইসক্রিম নাকি না ভালোবাসা 101 না কি জানি না, আমি এক্স্যাক্টলি মনে পড়তেছে না, এই টাইপের কিছু আর কি একটা। তো তখন আমরা টেলিভিশনে দিয়ে কাজটা করতাম, টেলিভিশনের মধ্যে দিয়ে এই কাজ সিনেমা বানানোর চেষ্টা করতাম। তো এয়ারটেল এই অপরচুনিটিটা দিছে আর কি, যে একটু স্কেল নাটকের চেয়ে স্কেল একটু বড়, একটু প্রোডাকশন বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করা যায়। নাটকে তো ডিপার্টমেন্ট নিয়ে কাজ করা যায় না, সবগুলো ডিপার্টমেন্ট এফোর্ড করতে পারে না। তো এই কারণেই
মানুষের পছন্দ হয়েছে। এরপর বেশ কিছু রোমান্টিক নাটক আপনি করলেন, মন ফরিংয়ের গল্প, মনসুবা জংশন, নীলপরী নীলাঞ্জনা। রোমান্টিক জনরাটাই কি আপনার সবচাইতে পছন্দের বা কমফোর্টের জনরা, এবং এই নাটকগুলোর পেছনের কাহিনী যদি একটু বলেন। হ্যাঁ, না, আমার ওই সময়টাতে পরপর বেশ কয়েকটা রোমান্টিক কাজ হয়ে যায়, মানে ব্র্যান্ডেড হয়ে যায় যে কাজগুলো দিয়ে। ওই সময় সিরিয়ালও একটা করতাম, যখন জীবিকার জন্য সিরিয়ালটা চলতো, আমার ইট কার্ডের খাঁচা চলতো এনটিভির সাথে। তো আর কামাল ভাইয়ের কথা ছিল যে ঈদে একটা কাজ করবো। ঈদের দিনের টেলিফিল্ম ছিল আমার জন্য বাধা, ঈদের পরের দিনের দুপুরের টেলিফিল্ম। ঈদের দিন ব্যস্ত থাকে, ঈদের পরের দিনে দুপুরবেলার টেলিফিল্মটা আমার। সো একটু বাজেট বাড়তে ছিল, এয়ারটেল থেকে করে আসা সাকসেস দেখছে, সেখানে একটু বাজেট বাড়তে দিয়ে কাজগুলো হয়েছে। এবং ওইখানে আরেকটা বড় ফ্যাক্টর ছিল তাহসান। সময় ওই ফিল্ম মেকিং এর ওই যে রোমান্টিক কিছু রমকমের দিকে যাই না, পিওর রোমান্টিক কিছু কাজ করেছিল পরপর, এবং তাহসান ছিল একটা ফ্যাক্টর। কামাল ভাই চয়েস ছিল তাহসানকে নিয়ে করেন, তাহসান বলতেন না তাহসান বলতেন, তো তাহসানকে নিয়ে পরপর বেশ কয়েকটা কাজ করার পরে, মানে তাহসানের সিঙ্গারের যে এত জনপ্রিয়তা আমি জানতাম, বুঝতে পারিনি। কিন্তু শুটিং করতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে আইবিতে শুটিং করেছিলাম, এখন যায় না শুটিং করতে। ফার্স্ট তখন আইবিতে মন ফ্রি গল্প করছিলাম, মানে মেয়েরা দেখে হাই হি লুকড এট মি করছিল মেয়েরা। তো ওই সময়টা তাহসানকে ঘিরে গিয়াতে দিয়ে, কিন্তু তাহসানকে রেখেই বেশ কিছু কাজ হয়েছিল আমার এবং তাহসানের। এই ডুয়োটার কারণেই পরপর কয়েকটা কাজ, ওই মনসুবা জংশন, নীলপরী নীলাঞ্জনা, এভাবে এই কাজগুলো গেছে আর কি। আমার প্রথম সিনেমা হচ্ছে ছুঁয়ে দিলে মন। সো সেইটার জার্নিটা কেমন ছিল? যে একদম ফার্স্ট সিনেমা বানানো তো আসলে পুরাই একটা এক্সপেরিয়েন্স, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু ভুল হয়। এইটার জার্নিটা যদি একটু বিস্তারিত বলেন। ওইটা সিনেমাতে অনেক কিছু, মানে নীলপরী নীলাঞ্জনা বা এগুলো করে দেওয়ার পর, সিরিয়াল করার পরে সবাই বললো যে সিনেমা করেন, যে ভাই টেলিভিশনে অনেক হিসেবে সিনেমা করেন। বেশ কিছু সিনেমা, একটা সিনেমা ভালো মনপুরা বেশ ভালো ব্যবসা করাতে সবাই একটু ছিল যে হ্যাঁ করে। তো সিনেমাতে নেমেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার সিনেমাটা বানাইতে চেষ্টা করে, স্টিল এখনো আমার সিনেমাটা বানানো। সেই সময়টাতে এফডিসি পুরোপুরি কাকরাইল নির্ভর ছিল। কাকরাইল পাড়ার এই পরিদর্শকরা, এরা ছিলেন মিডল ম্যানগুলা, এরাই এফডিসিকে ফর্মুলা দিতেন যে এইটা চলে, এইভাবে চলে, এইভাবে এতখানে এটা গান দিতে হবে, এইটা থাকতে হবে, লেডি অ্যাকশন, ওদের টার্ম ছিল লেডি অ্যাকশন, তারপরে হিরোর এটা থাকবে। কাকরাইলের ফর্মুলাতে পুরো এফডিসি চলা শুরু করেছিল, তখন ধ্বংসের দিকেই যাচ্ছিল ধীরে ধীরে। জাজ এসছিল, ওরাও একটা কাকরাইল ফিল্মের ফর্মুলারি এক্সটেনশনই হিসাবেই কাজ করছিল। তো ছুঁয়ে দিলে মনের সময় আমি আমার যে ধরনের গল্প নিয়ে এসেছি, পরে যখন শুটিং করতে গেছি আস্তে আস্তে নানা রকম প্রেসক্রাইব ফর্মুলা আসতে থাকে যে সো ফার্স্ট সিনেমা করব, নিজেও রিস্ক, লার্জার দ্যান লাইফ সিনেমাটা এইভাবে দেখেছি, এইভাবে দেখতে পারিনি, নিজের মধ্যে নিয়ে আয়ত্তে নিয়ে। এখন আউট অফ রিচ অবস্থা সিনেমাটা, এভাবে দেখে অনেক কিছু আউট অফ রিচ হয়েই অনেক কিছুই ফিল্টার হয়ে চলে এসছে, ফর্মুলা অনেক কিছু। তবুও চেষ্টা করেছি একটা রোমান্টিক গল্প বলা, একটা প্রেমের গল্প বলার জন্য। এটা নিয়ে স্লাইটলি একটু জাস্ট যদি মাইন্ড না করে, আমার মনে হয় যে আপনি ধরেন, আপনি রমিজা রায়না বললেন, এক্স ফ্যাক্টর বলেন, বা ভালোবাসি তাই ভালোবাসে যাই বলেন, ওইখানে আপনার যে একটা উইটি রাইটিং, এটা সামহাও আমি ছুঁয়ে দিলে মনে পাইনি আর কি। ওইটা চলে না, ফর্মুলাটা ছিল ওই রমকম বা ওই জিনিসটা, স্মার্ট রাইটিংটা ওখানে চলবে, সিনেমা হলে চলবে না। সিনেমা হলে মানে এই একটা প্রেশার ছিল আমার। এটা আর একটু ছিল, ফার্স্ট সিনেমা, আমি তো বললাম তো এইভাবে, ইট ওয়াজ লো অ্যাঙ্গেল থেকে দেখছি বিশাল মনে হয়েছে আমার, আউট অফ রিচ। আচ্ছা ওকে, এদের হেল্প লাগবে, এদের সাপোর্ট লাগবে, শুনি তাদের কথা। এই আটার কারণে ওইটাতে অনেক কিছু ইয়াতে ঢুকে গেছে আর কি। সো ওইটা মিসিং ছিল। হ্যাঁ, সেদিনে বলে আই এগ্রি উইথ দ্যাট। কিন্তু একটা রোমান্টিক দিন শেষে দিতেই চেয়েছি। গানগুলা বেশ ভালো, আবার সাজিদ ছিল, এবং শুভ চেষ্টা, শুভ মামা দুজনেই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। ইট ওয়াজ গুড। আমরা টাকা পয়সা তুলতে পেরেছি। এটা সিনেমা তো যতদূর পড়ছি, ব্যবসা সফল সিনেমা ছিল। তো
ফাইন, দ্যাটস গুড, চলেছে। আপনি অনেক কিছুই বাংলাদেশে প্রথম শুরু করছেন। এয়ারটেলের প্রথম টেলিফিল্ম আপনার, ওটিটির ব্রেকআউট কাজটাও আপনার, তারপর ওটিটির অন্যতম সফল কাজও আপনার, এবং অগাস্ট 14 এটা খুবই হরিফাইং একটা কাহিনী, এবং বাংলাদেশে এই টাইপের একটা কাহিনী নিয়ে এত সাহসী একটা পদক্ষেপ নিয়েছেন আপনি যে এইটা ওয়েব সিরিজে ধারণ করা, সেই জার্নিটা একটু বলেন। হ্যাঁ, আগস্ট 14 আমার লাইফেও একটা মানে বিরাট একটা টার্ন এনে দেয় আগস্ট 14 আমার লাইফে। ওয়েব কন্টেন্ট, ওয়েব সিরিজ কি জিনিস এরা মানুষজন তখন জানতো না, মাস কোনো আইডিয়া ছিল না। যাদের কাছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো অ্যাভেলেবেল ছিল বা অন্যান্য মিডিয়া এক্সপোজার ছিল, তারাই জানতো যে কিছু ভিওডি প্ল্যাটফর্ম হচ্ছে, নেটফ্লিক্সও হচ্ছে, অর্থাৎ তখন বাংলাদেশে আসলে। তো নেটফ্লিক্স কি বা ভিওডি প্ল্যাটফর্ম গুলা কি বা ওটিটি প্ল্যাটফর্ম কি, এগুলো কোনো আইডিয়া ছিল না। এটার আগে একটা আমি ওটিটি একটা প্ল্যাটফর্মের জন্য এটার আগেও করেছেন 2019-এ দ্বিতীয় কৈশোর নামে একটা ছিল, বায়োস্কোপের জন্য ছিল। এখানে অপূর্ব, নিশো, তাহসান তিনজনই ছিল। তিনজনই সেই সময়কার হিউজ স্টার আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে। তিনজনকে একসাথে করে একটা কন্টেন্টে আমি পেয়েছিলাম, সেটাও ওই সময় বেশ জনপ্রিয় পেয়েছিল। কিন্তু 2020-এ এসে যখন বিঞ্চ থেকে এটা হলো, কন্টিনিউ করা হলো, সাবজেক্ট ম্যাটারটা চুজ করে গিয়ে আমি খুবই একদম যে জায়গায় ছিয়েছি, কোনো আলাদা কোনো ওয়ার্ল্ড তৈরি করিনি। যেটা রিয়ালিটি ছিল সেই রিয়েলিটিটাই ক্রিয়েট করেছি অ্যাকচুয়ালি। নতুন অন্য কোনো ওয়ার্ল্ড নেই, ওই রিয়ালিটিটাই রিক্রিয়েট করার চেষ্টা করেছি। যে অনেক অনেক বেশি রিসার্চ করেছিলাম আমি এটা নিয়ে। সে ব্যাকগ্রাউন্ড রিসার্চের মধ্যে আমি কোর্ট ডকুমেন্ট থেকে শুরু করে ইনভেস্টিগেটিভ অফিসার, তারপরে ডিবিটি যেখানে ছিল, যারা যারা ওই মেয়েটা যেখানে যেখানে গেছে সবার সাথে কথা বলেছি। 10-15 জন পুলিশ অফিসারের সাথে কথা বলেছি, তারপরে ওর ফ্যামিলির লোকজনের সাথে কথা বলেছি। আমি ওর সাথেও কথা বলতেছিলাম, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি এর সাথে কথা বলার। বেশ আমি যে রিয়েলিটিটা যেটা পেয়েছি সেটাই আমি জাস্ট তুলে দিয়েছি, আলাদা কিছুই করিনি। তো এই সাবজেক্ট ম্যাটারের কারণে, এই রিয়েলিটির কারণে ফার্স্ট যে মানুষজন এসে প্রথম 15 দিন মানুষজন হিউজলি পছন্দ করেছে। আরে এটা তো সামথিং নিউ। এই মেয়েটার কর্মকাণ্ড এক ধরনের ছিল, সবাই জানতো, আলোচিত ছিল, কিন্তু এটার পেছনে যে একটা ডার্ক ওয়ার্ল্ড ছিল, ডার্ক যে সাইকোলজি ছিল, সেটা যখন মানুষজন দেখতে পেয়েছে, যে মেয়েটার সাইকোলজিক্যাল সাইডটা, এমনি ঘটনা জেনেছে, ওকে বাবা মাকে বেড়ে ফেলেছে, কি অন্যান্য নানাবিধ ফিকশন, নানাবিধ গল্প ছড়িয়েছে, কিন্তু একটা ট্রুথ, একটা ডার্ক মেয়েটার পেছনে সাইকোলজিটা যখন এসছে, তখন মানুষজন হয়েছে আরে এটাও তো একটা কারণ ছিল, এইভাবে ঘটনাটা ঘটেছে। আমি এক্স্যাক্টলি ঠিক সেটাই করেছি, অলমোস্ট লাইক ডকুমেন্টারি, ঠিক সেটাই করেছিলাম। এবং এটা হিউজ, প্রথম দিকে প্রচুর আমার কলিগরাও হিউজ, অমিতাভ দাঁড়ায় সেলুট দিলাম, সিএফ সাইনির, হ্যাঁ অনেক রকম সবাই হিউজ প্রশংসা করছিল। 15 দিন 17 দিন বা 2 সপ্তাহ পরে আমাদের ইন্ডাস্ট্রিরই একটা সেক্টর, প্রডিউসার সেক্টর, যাদের আমি চিনি, তারাই আরে এটা যদি ইয়া হয়ে যায়, বিঞ্জ যদি এই ধরনের কন্টেন্ট যদি ইয়া হয়ে যায়, তাহলে তো মুশকিল। তারা ওই যে তখনও টেলিভিশনের বাতাস কেনা বেচার ব্যবসা করতেন, স্লট কিনে 2 নম্বরই করে এই সমস্ত করতেন। তারা একজনকে দাঁড়া করে দিয়ে একটা মামলা করালো, যে এই হচ্ছে সেটা, এটা দেশে এটা কি অশ্লীলতা না কি যেন বললো। অ্যান্ড তার সাথে বেশি জিনিস ওরা তখন ইন্ডিয়াতে বা অন্যান্য জায়গায় চলছিল, বাংলাদেশে দেখছিল। ওটা তুললো, বিঞ্জকে দেওয়া হলো, তারপরে একটা সেকশন লেগে গেল, এবং ওরা সবগুলা চেনা জানা আমার মানুষগুলো, তারা কারা, এবং দে আর লস্ট নাও, দে আর মানে ইয়াতে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে সে সমস্ত মানুষজন। এখন তারা সামনে সে নেগেটিভ মেয়াদা ছড়ালো, সরকারকে ইনভলভ করলো, সোশ্যাল মিডিয়াতে একটা আওয়াজ তুললো। আছে যে আমি একদিন নিউজে দেখছিলাম যে তৎকালীন তথ্যমন্ত্রী, তৎকালীন সংস্কৃতি মন্ত্রী দুজনেই বলছিল যে এর সাথে সংশ্লিষ্ট প্রযোজক, ডিরেক্টর, শিল্পীদের আমরা বিচারের সম্মুখীন করব।
টিভি নিউজে দেখছি আমি, মানে হিউজ। দেন একটা মিরাকল হ্যাপেন যে আমার ফ্র্যাটার্নিটির কলিগরা সব অ্যাকচুয়ালি সঙ্গত কারণে সবাই যেভাবে সাপোর্ট দিয়ে এগিয়ে এসেছিল, 120 জন মতো যারা ডিরেক্টর ছিল সবাই একটা বিবৃতি দিয়েছে। একটা ওরা কিন্তু নেগেটিভ প্রপাগান্ডা করে একদম দাবিয়ে ফেলছিল। এই বিবৃতিটা যখন দিয়েছিল সবাই, আমরা সবাই মিটিং সবাই চিন্তা করলো যে না, দিস ইজ আমাদের আগাইতে হলে আমাদের এটা বন্ধ করা যাবে না, আমাদের ডিবেট থাকতে পারে, পছন্দ অপছন্দ থাকতে পারে, এটা নিয়ে এইভাবে আলোচনা, এটা না, এটার অন্য সিস্টেম আছে। এই 120 জনের ডিরেক্টরের যে ইন্ডাস্ট্রির যারা ডিরেক্টর ছিল আমার কলিগরা, আই এম গ্রেটফুল টু দেম, সবাই মিলে দাঁড়ানোর পরে একটা ঠেকে আমার কাছে যে না, একটা পক্ষ তো আছে, এটা চায় তো এবং এটা অনেক স্ট্রং একটা জায়গা দাঁড়িয়েছিল ওই সময়ের আন্দোলনটা। এটা দাঁড়িয়েছিল না, এটা হতে দেবে না, আপনার সব এটা বলতে পারেন না। সমস্ত ডিরেক্টররা ছিল আমার পাশে এবং আমাদের পাশে, এবং সবাই মিলে এটা করার পরে তখন এই নেগেটিভ পজিটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ প্রপাগান্ডা এটা হিউজ বাস্ট করে। দুটোই যখন একদিকে এক নেগেটিভ ক্যাম্পেইনই তো সয়লাভ হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, এটা তো একটা পজিটিভ ইম্প্যাক্ট ছিল, তারপর নেগেটিভ ইম্প্যাক্ট এর জন্য চেষ্টা করে, তারপর দুটো মিলে বিতর্ক হিউজলি ছড়িয়ে পড়ে। সবাই জানতো ওয়েব সিরিজ জিনিসটা কি, এটা ওয়েব সিরিজ মানে কি, সিরিয়াল না কি, কিরকম টেলিফিল্ম না সিরিয়াল। তো ওয়েব সিরিজ জিনিসটা বুঝতে পারে, ওটিটি জিনিসটা বুঝতে পারে, প্ল্যাটফর্ম বুঝতে পারে, সাবস্ক্রিপশন নিতে হবে, এই জিনিসগুলো মানুষ মাস লেভেলে আইডিয়া পায় যে আচ্ছা ওয়েব সিরিজ এটা। তো অনেকদিন করে ওয়েব সিরিজ বলছিল, ওরা চেষ্টা করছে সেই সেগমেন্টটা যে ওয়েব সিরিজ মানে অশ্লীল বলার চেষ্টা করছে, পরে ওটা ধোপে টিকে নেই তাদের। তো ওইটা একটা আমার জন্য প্লাস আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা হিউজ বুস্টিং, মানে ডিরেকশন চেঞ্জিং ইয়া ছিল, এই মোমেন্ট ছিল, ইভেন্ট ছিল। ওই সময় আমাদের একসাথে 3টা বেরিয়েছিল, আমারটা আর সুমন আনোয়ারটা একটা ইয়া ছিল আমাদের। কিন্তু অগাস্ট 14 নিয়ে আলোচনা বেশি হয়েছে, তো আমাকেই সব ফেস করতে হয়েছে আছে কি অ্যাজ এ, ওই সময় আমি আমাকেই চিনতো সবাই, বাকিদের ডিরেক্টর হিসেবে তেমন ইয়া ছিল না। শিহাব শাহিন তো ওই সময়টাতে ফেস করেছে, এবং সবাই ইউনিফাইড হয়েছে, সবাই বুঝতে পেরেছে যে না, এটাই চলতে দেওয়া উচিত, আমাদের কাজ, আমরা এই দিকেই যাব, এটাই আমাদের ভবিষ্যৎ ঠিক করেছিল। তো সেই জন্য এটা ইম্প্যাক্টফুল ছিল অনেক বেশি এই কন্টেন্টটা। তারপর তো ওয়েব প্ল্যাটফর্ম অনেকগুলো আসলো, ওয়েব কন্টেন্ট অনেকগুলো আসলো। বাংলাদেশের রাইট নাও যে বিগেস্ট ওটিটি প্ল্যাটফর্ম যেটা চরকিতে তো আপনার অসংখ্য ভালো কাজ আছে, তার মধ্যে সিন্ডিকেট অন্যতম পপুলার একটা কাজ ছিল। সিন্ডিকেটের গল্পটা নিয়ে যদি বলতেন, ওটা কিভাবে আসলো, পিচ করো, সিন্ডিকেটের স্কেলটাও তো অনেক বেশ বড় ছিল, ওটা কি চরকি তখন শুরু করছিল দেখে? চরকি আমাকে প্রথমে বলছিল যে ভাই, রনি যখন ছিল, ভাই আমরা শুরু করতেছি, দেশে তো এটা হওয়া দরকার। রনি ওই যে আমাদের এই আন্দোলনের সময় যে 120 জন, রনি অন্যতম একজন ছিলেন আর কি। ভাই করতেছি, আমরা আপনাদের দিয়ে শুরু করতেছি। তো মরিচিকা করেছিলাম প্রথম ওখানে। তো এটা ছিল মডেল 3 একটু আলো ছায়া নিয়ে করা, মডেল 3 লাইফের ছায়া নিয়ে করা। তারপরে যে আমরা আরেকটা করতে চাই, এবার একটু অন্য গল্প নিয়ে ভাবি। তো তখন সবাই মিলে ভাবনা চিন্তা করে একটা যে মানি লন্ডারিং নিয়ে কাজ করে, বা ব্যাংকিং সিস্টেম নিয়ে, এটা নিয়ে আমরা কাজ করবো, যে এইখানে ব্যাংকিং ফ্রড বা ব্যাংকিং সেক্টরটাতে কালো ধান্দা কি হয়, ফিনান্সিয়াল সেক্টরটাতে কালো ইয়াটা কি হয়, করাপশনটা কি হয়। তো সেটা নিয়ে করতে গিয়ে এই আদনান ক্যারেক্টারটা আসলো, অপূর্বর ক্যারেক্টারটা আসলো। অ্যান্ড ওই অপূর্ব ক্যারেক্টারটার একটা বড় ইম্প্যাক্ট ছিল আমার রোবট সিনেমার, রোবট সিরিজের মিস্টার রোবট, রামি মালিকের ওই ক্যারেক্টারটা দেখে আমার মনে হচ্ছে ইন্টারেস্টিং, ফ্যাসিনেটিং একটা ক্যারেক্টার। তো আমার মনে হয় যে আমরা যদি এরকম একটা ক্যারেক্টার এখানে, তো ওটা তো অন্যরকম ছিল। এইখানে আমার একটা নিশো মানে ভাইটাল রোল প্লে করেছিল এই ক্যারেক্টারটা। ওয়েব সিরিজের যেটা মূলত ক্যারেক্টার ড্রিভেন কন্টেন্ট, ভিজুয়ালিও কিন্তু অনেক একটু স্কেল বড় ছিল, অনেক একটা সিনেমা হ্যাঁ। সো ক্যারেক্টার ড্রিভেন কন্টেন্ট হয়েছে, ভিজুয়ালি সিনেম্যাটিক করতে গেলে যে মানে সিনেম্যাটিক, এখনো আমাদের দেশের মানুষের সিনেম্যাটিক আইডিয়ার সাথে মানে বড়, মানে একটা বড় অংশ
সিনেমাটিক মানে শাকিব খান আসতেছে বড় স্কেলে, গ্রিন চাক বিরাট বিরাট একটা ক্লোজ ফ্রেমও যে সিনেমাটিক হতে পারে, এই আইডিয়াটাও এখনো অনেকেই নেই। তো আমরা ওইখানে চেষ্টা করছি সিনেমাটিক করবো, রোজ মিট যেই শার্টিকে আমরা সিনেমাটিক লুক অ্যান্ড ফিল নিয়ে কাজ হয়েছিল, মানে প্রপারলি প্রত্যেকটা ডিপার্টমেন্টের কন্ট্রিবিউশন ছিল। আসলে ফিল্ম মেকিং প্রসেসের মধ্যে দিয়ে গেছি আমরা, যে এইভাবে এই কাজটা 2020 না 20-21 এইটা 22-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 22 তখন এর আগে টিভি একরকম ছিল, ব্রেকিং ব্যাডের পরে টিভি সিরিজ যে ব্যাপারটা অন্যরকম হয়ে গেছিল। তো উনি বেসিক্যালি, আমি ওনার একটা ইন্টারভিউ দেখতেছিলাম যে উনি এটা কনসিয়াসলি চাইছেন যে ওনার যে কন্টেন্টটা এটা দেখতে যেতে কোনো অ্যাঙ্গেলে টিভি সিরিজ টাইপ কিছু না হয়, এটা যেন ফুল ভিজুয়ালি সিনেমেটিক একটা ভাইব থাকে। ওই জিনিসটা চরকির কাজগুলোতে খুব, আপনাদের কাজগুলোতে শুরুর দিকে কাজগুলোতে খুবই লক্ষণীয়। হ্যাঁ, আমরা ওটা তো অলওয়েজ মানে যারা সে সময় যদি সিনেমা বানাতে চায়, এখনো যারা সিনেমা বানাতে চায় বা সিনেমাতে এখন যে স্কোপ পাচ্ছে সব ছেলেরা, আমরা টেকনোলজিক্যালি একটু উন্নত হচ্ছি, আমরা ভালো দিকেই যাচ্ছি, যা টেকনিক্যালি ইয়ার দিকে যাচ্ছিলাম, ভালো ভালো ক্যামেরা আসছিল, ভালো পোস্ট প্রোডাকশন আস্তে আস্তে উন্নতির দিকেই যাচ্ছিলাম। সো ওইটা কিন্তু, এই চেষ্টাটা কিন্তু প্রাইম কন্টেন্টের গুলো যেগুলো হয় সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিনেমাটিক অ্যাপ্রোচটাই থাকে, সিনেমা মেকিং অ্যাপ্রোচ নিয়ে আমরা সিরিজগুলোকে করি। হয়তো একটু ডিটেইল লেভেলে সিরিজ অ্যান্ড সিনেমার ভেতরে হচ্ছে যে ডিউরেশনের ভেতরে থাকে সিরিজের, যেটা সিরিজ কি আপনার টাইম পাওয়া যায় এখন সিনেমার মতো টাইম পাওয়া যায় এখন চরকি বা এই হইচই প্রোডাকশন লেভেলে টাইম পাওয়া যায় শুট? পাওয়া তো যাওয়া উচিত, অনেক সময় পাওয়া যায় না, মানে অনেক সময় করতে দিতে সময় অ্যাফোর্ড করতে পারে না, হয়তো কমিশনিং করার পরে 1 মাস সময় নিয়ে, প্রত্যেক বছরই তো করতে হয়। আর এটা যদি অনেক লম্বা সময় নিয়ে করা যায়, সেই পরিমাণ বাজেট দেওয়ার মতো থাকে না, যে পুরো টিম নিয়ে 6 মাস দিয়ে অ্যাফোর্ড করার পারে না, টিমটাকে 1-2 মাসের জন্যই অ্যাফোর্ড করা যায়। তার আগে তো হয়তো অনলি রাইটার ডিরেক্টরই ইনভলভ থাকতে পারে, রাইটার লেগে আছে বা ডিরেক্টরিয়াল কাজগুলো হচ্ছে অল্প নিজে কাজ, কিন্তু তারপর পুরো টিম নিয়ে কাজ 2-3 মাসের বেশি অ্যাকচুয়ালি সিরিজের ক্ষেত্রে আমাদের দেশে এখনো হয়নি, যেটা একটু বড় সময় নিয়ে করতে পারলে আরো ভালো হয়। সো অনেক সময় তো 2 মাসের ভিতরেই সব পুরো আইডিয়া ইনসেপশন থেকে শুরু করে একদম ডেলিভারি পর্যন্ত 2 মাসের ভিতরেই সারতে হয়, একটা 2 সেগুলো ইম্প্যাক্ট ফেলে কাজের, সেগুলো দেখেছি আমারই হয়েছে। তো একটু সময় দেয় সিরিজ সময় একটু পাওয়া যায়, একটু প্রোডাকশনের সময় টাইম পাওয়া যায়। তো চেষ্টা থাকে একটু ডিফারেন্ট কিছু করার, সিরিজগুলোতে ক্ষেত্রে একটু ভিন্ন কিছু করার, নতুন কিছু করার, যেটা আগে দেখেছি সেটা রিপিট না করার। যদি সিজন 2 না হয়ে থাকে, সিজন 2 আবার রিপিট করলে সেটাও ধরা খায়। সো প্রত্যেকবারই নতুন কিছু করার চিন্তাটা এখনো ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আছে, যে না একটা নতুন কিছু নিয়ে আসি যেটা বাংলাদেশে হয়নি, দেখেনি। যারা ইনভলভ আছেন তারা স্যাক্রিফাইস করে হলেও নতুন কিছু করতে চান, একটু প্যাশন নিয়ে, একটু নিজেদেরই ক্রিয়েটিভ আর্টস থেকে এখনো ইনভলভ হন আর্টিস্টরা, ক্রুরা তাদের প্যাশনের জায়গা থেকেই স্যাক্রিফাইস করে হলেও যুক্ত হন। আছে দেখে এখনো টিকে আছে এই বাজেটের এই আর যেখানে আমাদের তো ফ্রি খাওয়ার অভ্যাস বেশি, আমরা সাবস্ক্রাইব করে দেখতে চাই খুব কম মানুষই, অনেক একটা বিরাট অংশ আমরা লিঙ্ক খুঁজি বিভিন্ন জায়গায়, পাইরেটেড থেকে দিকে চেয়ে থাকি। সো ওই জায়গা থেকে এখনো ইন্ডাস্ট্রি চরকি চেষ্টা করে যাচ্ছে, হইচই চেষ্টা করে যাচ্ছে টিকে থাকার। বাংলাদেশের এখন পর্যন্ত অন্যতম পপুলার ওয়েব সিরিজ, বাংলাদেশের প্রথম স্পিন অফ বলা চলে, মাই শেলফ অ্যালেন স্বপন, এইটার আইডিয়াটা কিভাবে আসলো, যে এটা থেকে যে স্পিন অফ বানাবেন, এইটার আইডিয়াটা আপনার কিভাবে আসলো? সিন্ডিকেট সাকসেসফুল হয়, সিনেমার নিশোর বেশ হয়, কিন্তু সেই সময় নাসির উদ্দিন খানের প্রেজেন্স ছিল শেষের পর্বটাতে, একটা সিন ছিল, এর আগে খুব একটা বেশি সিন ছিল না পুরো সিন্ডিকেটের জুড়ে। নাসিরুদ্দিন খানের বেশি সিন, শেষের পর্বটাতে 1-2টা সিন, অ্যান্ড ওখানে কিছু সংলাপ সে দেয়, তার অ্যাক্টিং, তার চরিত্রটা ধারণ করা, ওই কারণেই হিউজ ক্লিপিংস গুলা ভাইরাল হয়, হিউজ ভাইরাল হতে থাকে।
প্ল্যাটফর্মেরও মাথায় কাজ করে যে নাসিরউদ্দিনকে নিয়ে কিছু করা যায় কিনা। সো সো আমরা প্ল্যাটফর্ম থেকে কিনে কে প্রথম বলেছি আমার খেয়াল নাই, নাসিরকে নিয়ে করা যায়। আমরা বললাম হ্যাঁ ওকে নিয়ে করা যেতে পারে, স্পিন অফ করা যেতেই পারে, ওকে নিয়ে করা যেতেই পারে। অ্যান্ড ওই যে বললাম নতুন কিছু করার চিন্তা, স্পিন অফ আগে হয়নি, আমরা করি, আমরাই ফার্স্ট করি স্পিন অফ। সেই স্পিন অফ করার চিন্তা থেকেই সেই সেম ইউনিভার্সের মধ্যে থেকেই, সিন্ডিকেট ইউনিভার্সের মধ্যে থেকেই আমরা আলাদা একটা নাসিরউদ্দিনের ওয়ার্ল্ড ক্রিয়েট করলাম। নাসির অ্যালেনের ওয়ার্ল্ডকে করতে মানে ফ্যাসিনেটিং কিছু আইডিয়া। তখন আমরা এটার সাথে রবি যুক্ত হয়, রবি যুক্ত হয়, এবং সে তখন নরওয়েতে চলে গেছিল। ওর সাথে ওভার ফোনে স্টোরি লেভেলে বেশ কিছু করার পর একটা পর্যায়ে সে আবার গায়েব হয়ে যায়। সে আর কোথায় নেই, হাফ পর্যায়ে মানে স্টোরি লেভেলে। তারপরটাকে বাকি হওয়ার পর আমি নিজে করে একটা সময় পাঠিয়ে যে দেখো তো ভাই, ঠিক আছে চলেন আপনি করে ফেলেন। সে তখন অন্য কাজে, তার এইটা নিয়ে বোধ হয় ফরগেট মি নট বা অন্য ওই যেটা এখন করছে সেটা নিয়ে ব্যস্ত ছিল। তারপরে আমি স্ক্রিন প্লেটা ডেভেলপ করার পরে এটার ইয়াদ ছিল যে একটা মানুষের মানে নাসিরউদ্দিন খানের ওয়ার্ল্ডটাই ক্রিয়েট করতে চাইছিলাম, তার ওয়ার্ল্ডটার ভেতরেই মানুষকে ঢোকাইতে চাইছি। তো সেইটাই জনরার দিকে আমার, জনরার ফিল্মের দিকে আমার ঝোঁকটা বেশি বরাবরই। সেই জনরার প্রতি খুব ট্রুথফুল ছিলাম যে এই জনরাটা এর বাইরে যাব না। মানে কমেডি, ডার্ক কমেডি যেটা ছিল, ডার্ক হিউমারটা খুবই ভালো ছিল, এই সিরিজের ডার্ক হিউমারটা খুবই ভালো ছিল। হ্যাঁ, সো সেই ডার্ক হিউমারের প্রতি আমরা ট্রুথফুল ছিলাম, যারা এর মধ্যেই থাকবো। এর মধ্যে ড্রামা আমার কেন জানি ড্রামাটা আমার আচমকা মানে চলে আসে, এটার জন্য আমাকে কসরত করতে হয় না, জোর করে ফোর্সফুলি ড্রামা ক্রিয়েট করা যায়। আপনি বোধ হয় করতে গেলে ড্রামার এলিমেন্ট চলে আসে, বরং এখন বাদ দিতে হয় অনেকগুলো। না, এটা রিপিটেটিভ হচ্ছে, এটা ইংলিশে হচ্ছে, বা এটা দেখে ফেলেছি, এটা আর করবো না, এটা টু মাচ মেলো হচ্ছে। এখন ড্রামাটা একটু কমিয়েই রাখতে, ড্রামা আমি এমনিতেই চলে আসে। সো ওই জনরার দিকেই থেকেই কাজটা করা। এবং প্লাস নাসিরউদ্দিন, সে নিজের কন্টেন্ট থেকে সবকিছু মিলে এমন ভাবে চরিত্রের সাথে মিশে যায়, নাসির দাঁড়ালেই হয়ে যায়, সে যাই বলে তাই হয়ে গেছে। সাধারণ পারফরমেন্স ছিল। সো ও এই ক্যারেক্টারটা অ্যান্ড দ্যাট স্টোরি, স্ক্রিন প্লে, এইটাই এই কন্টেন্ট। অ্যান্ড মিথিলা ডিড ফেনোমেনন। মিথিলাকে আন্ডার অ্যাচিভে ক্যারেক্টার ইয়া হচ্ছে এটাতে, কিন্তু মিথিলা ব্রিলিয়েন্ট কাজ করেছে। আমার একটা লেয়ারের ক্যারেক্টার সেটা সে যেভাবে পোর্ট্রেট করেছে, ম্যাচুরিটি দিয়ে, একদম মাখায় না দিয়ে, সাটলিটি রেখে স্ট্রংলি পারফর্ম করা, মিথিলা ওয়াজ ব্রিলিয়েন্ট। আমরা আমাদের চ্যানেলে বেশ কয়েকবার বলছি যে প্রীতমের মধ্যে খুব ন্যাচারাল একটা অ্যাক্টিং আছে। তো কাছের মানুষ দূরে থুয়ে, তার ফার্স্ট কোশ্চেন হচ্ছে তাকে কাজ করার চিন্তা কিভাবে করলেন, এবং অলসো এইটার একটা পার্ট অস্ট্রেলিয়ায় শুট হয়েছে সম্ভবত। তো সেইটার জার্নিটা কেমন ছিল, যে বাইরে কিছু অংশ শুট করা, দেশে কিছু অংশ শুট করা? ওইটার কাস্টিংটা দিয়েই ওই যে আমাদের মিনিস্টার অফ লাভেরই একটা প্রজেক্ট ছিল, সার্ভার ছিল যে মিনিস্টার অফ লাভ রোমান্টিক জনরায় কাজ করবো, অথচ আপনি থাকবেন না, এটাকে ভাবা হয়। তখন লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে কাজ করাচ্ছি। তবে আগে গল্পটা এটা ঠিক হয়, আমরা কাস্টিং একদমই ভাবি নাই, কোনোটা দিয়ে বেসিক্যালি কাস্টিং ভাবা হয়নি, শুধু অ্যালেন স্বপনের ক্ষেত্রে তো নাসির নির্ধারিত কাস্টিং। তো এইটা যখন ভাবি তখন লং ডিস্টেন্স রিলেশনশিপটা গল্প জাহান সুলতানার সাথে একটা ইয়া হয়, তার স্টোরিটা নিয়ে ওইটাকে অ্যাডপ্ট করে, ওইটাকে কাজ করে, তারপরে স্ক্রিন প্লে। তখন কাস্টিং এর বিষয়ে কাকে নিয়ে আগাবো। সো এখানেও একটা নিউনেসের চিন্তা ভাবনা, মানে অলওয়েজ নতুন কিছু করা, নতুন কিছু দেওয়ার চিন্তা থেকেই, হ্যাঁ ওকে, আমি তো এই কাপলটাকে কখনো দেখিনি। রোমান্টিক স্টোরিটাতে কাপল একটা ফ্যাক্টর, কোন কাপল হবে সেটা একটা ফ্যাক্টর রোমান্টিক। সো তখন প্রীতমের আসে, প্রীতম অ্যান্ড ফারিন কাজ, এটার কাজ কখনো হয়নি। সো প্রীতমের ক্ষেত্রে যেটা হয়েছিল যে প্রীতমের ওই কাজটা দেখেছিলাম, এর আগে একটা কাজ করেছিল ছিল যে কি যেন
বিদম ছিল যে মুয়াজ্জিন ছিল নাকি, একটা সিরিজ গেছে কি যেন গেছিল, ওটা খুব একটা হয়নি। নতুন একটা জুটি দেওয়ার চিন্তা ছিল যে হ্যাঁ। আর ওইখানে মিনিস্টার অফ লাভের লাইন আপও দেখছিলাম যে কারা 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 গেছে। সো এখানে নতুন কাপড়ের মধ্যে এটাই টেলিভিশন না আমরা যা কাজ করেনি, তো প্রীতমই ছিল, প্রীতম আর ফারিন নতুন জুটি ছিল। সো ওর কাছে রিহার্সাল করতে গিয়ে প্রথম থেকে একটু শেকি ছিল। সেও একটু ভাবছিল যে কিভাবে করবে, স্ক্রিন প্লেটা তাকে টানছিল, স্ক্রিন প্লেটা ভালো হতে সে আস্তে আস্তে ন্যাচারাল একটা চার্ম আছে, সেই চার্মটাই ইউজ করতে বলছিলাম যে ওই ন্যাচারাল চার্মটাই তুমি যেটা আছো সেই ন্যাচারাল চার্মটাই ইউজ করো। তো চেহারা ভালো হলো, দিস চেহারা সুন্দর, হাসি সুন্দর, সবকিছু মিলে তোমারে পছন্দ করবে। সো যা ছিল ঠিক তাই করছে, কিন্তু সে যা ছিল সে যাই তাই, ও অ্যাক্টিং করার চেষ্টা করে নেই। হ্যাঁ না এটাই যেই ক্যারেক্টারটা এক্স্যাক্টলি রিয়েল লাইফ ওই ক্যারেক্টারটাই ওই। আর এটা একটা ছিল যে আইকনিক এন্ডিং সিনটা, না এটা আমার কাছে খুবই ভালো, ওইটা এন্ডিং সিনটা খুবই ভালো। এন্ডিং সিনটা ওইটা কিন্তু এন্ড ছিল না, ওটার পরে আরো 2টা সিন ছিল যে ওইখান থেকে হ্যাক করে ও চলে যাওয়ার পর পরদিন সকালবেলায় ওর জন্য একটা কুকুর নিয়ে আসে। ওই সিনটা আমরা ডিলিট করে দিছি। এটা ভালো হয়েছে, এটা খুবই ভালো। ওইখানেই থেকেই কল ছিল, ভাই এটা করছেন এইখানেই যদি দেখেন না, অনিন্দ ছিল, সবাই মিলে কনভিন্স। পরে আমি নিজে করে দেখলাম যে হ্যাঁ এখানে খুবই পাওয়ারফুল একটা পারফরমেন্স, দুজনই যথেষ্ট ভালো করছে এই সিনটাতে। আগে নিয়ে প্রথমেই সবচেয়ে বড় ধন্যবাদ যে এই ধরনের একটা রেডেমশন আর্ট নিয়ে কাজ করা, যেটা বাংলাদেশে খুবই রেয়ার। তো এই টাইপের একটা গল্প নিয়ে কাজ করতে কোনো ঝামেলা পোহাইতে হয়নি, স্পেশালি আপনি যখন আসলে গল্পটা পিচ করলেন প্রডিউসাররা আসলে কিভাবে রাজি হলো? এখানে কোনো আইটেম সং নাই, তেমন কিছু নাই, খুবই ডার্ক টোনের একটা গল্প, খুবই স্লো টোনের একটা গল্প, যেটা খুব ভালো মতো পোর্ট্রে করা হয়েছে। তো এটা তো পোর্ট্রে করার পর আসলে খুব ভালো মতোই বোঝানো যায়, কিন্তু পিচ করার সময় তো জিনিসটা বেশ টাফ। সো এইটার এক্সপিরিয়েন্স কেমন ছিল যখন আসলে পিচ করেন এবং ফান পান? হ্যাঁ, লিশোকে মানে আমার রিডেমশন স্টোরিটা নিয়ে কাজ করতে যাচ্ছিলাম, মানে কনভিক্টেডদের নিয়ে একটা স্টোরি করতে যাচ্ছিলাম। যে মানে আইডিয়া প্রথমে ছিল যে কনভিক্ট একটা ক্যারেক্টার নিয়ে করব, যে সোসাইটিতে আসলে মানে এটা ডেটাই বলে যে 50% কেসে আবার জেলে চলে যায়, কেননা সোসাইটিতে রিহ্যাবিলিট করতে পারে না তারা, সোসাইটিতে সেভাবে অ্যাকসেপ্ট করে না কারণে সে একমাত্র তাকে বুঝতে পারে, কনভিক্ট একটা 5-7 বার জেল খেলে আসছে, তাকে বুঝতে পারে অন্য ক্রিমিনালরাই তাকে বুঝতে পারে, বাসার ফ্যামিলির লোকজন একটু অন্য, সোসাইটি একটু অন্যভাবে দেখে। সারা মানে বিশ্বেরই ডেটা এটা, 50% কেসে সে আবার কোনো না কোনো অপরাধ করে সেই কনভিক্টই হয়ে যায়। তো ওইটার সাথে পরে স্টোরি যে লেভেলে কনভিন্সটা হইতে যে ততদিনে আমার সিনেমা চাই এটা বলছিল যে শারিয়া শাকিল সেভাবে আপনি সিনেমা করবেন, আমাদের একটা স্টোরি যদি আসে। তো আমাকে এক রাতের ভিতরে আগের রাতে টিকিট পাঠায় পরদিন সকালে ইন্ডিয়া গেছি আমি, SVF এর এদের কাছে শর্ট স্টোরিটা পিচ করছিলাম যে এই একটা ছেলে হয়ে যায়, তারপরে ফ্যামিলি। তো ওই শর্ট স্টোরিটাই ছিল। শর্ট স্টোরি জানি না তারা সেখানে কি চাইছিলেন, পরে কি পাইছেন আমি এটা এখনো তাদের মাথায় জানি না। বাট ওইটা থেকেই আস্তে আস্তে যখন স্ক্রিন প্লে জায়গাগুলো আসে তখন এটা আস্তে আস্তে রিডেমশনের সেই আমার কাছে মনে হয় যে এদিকে যাওয়াটাই বেটার হয়ে দাঁড়াচ্ছে, তার রিডেমশনের জায়গাটাতেই শেষ পর্যন্ত নিজের জীবনটা দিয়েই দেয় সে রিডেমশন। আর রিহ্যাবিলিটেশন কখনোই হয় না সোসাইটিতে। তো সেই স্ক্রিন প্লে তৈরির সময় আসলে রিডেমশন আসে। কনভিন্স ছিল শিহাব শাহিন আছে, নিশো আছে, ব্যাস ওরা বেশি, ওরা গল্পটা এরকম আচ্ছা ঠিক আছে, গল্পটা ঠিকঠাক আছে, ভালো আছে, এটাই হয়েছে। সেটা পুরো গল্প শুনে পিচ করতে হয় না আমাকে। আচ্ছা তা এটার রাইটিং নিয়ে আমার জাস্ট একটা ছোট্ট কথা ছিল যে এটার আমার দাগের ফার্স্ট হাফ সব থেকে ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে সেকেন্ড হাফটার থেকে ফার্স্ট হাফটাও অনেক বেশি বেটার ছিল। আর এইখানে আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল যে একটা জায়গা আছে যে ওরে একটা মানুষ দেখা বলে যে আপনার একটু দেখি আমি, আসলে আপনার দেখতে তো মানুষের মতো লাগে কিন্তু আপনি আসলে খুনি বা এই টাইপের একটা জায়গা আছে আর কি, রাস্তায় একটা মানুষ বলে। আমার প্রশ্ন ছিল এটা কি মানে সিনেমার জন্য এই জিনিসটা এত বেশি মানে ডিরেক্ট দেখানো, নাকি মানে জিনিসটা একটু সাটেল কি করা যেত না? এটা কি মানে সিনেমার জন্য যে অডিয়েন্সটা একটু লার্জার অডিয়েন্স, এখানে আর একটু মানে শো মানে একটু ডিটেলস ভাবে দেখাইলে জিনিসটা বেটার হয় অডিয়েন্সের জন্য, এই কারণে এই জাতীয় অ্যাপ্রোচ স্ক্রিপ্টে? অত সাটেল মানে একটু তো কমার্শিয়াল স্পেসে কাজ করছে, এটা অডিয়েন্স লেভেলে ইয়াতে আসে। আর কিছু জিনিস তো বলা দরকার আছে, আর এটা একটা শর্ট স্টোরির ভিতরে ফ্যাক্ট
এটা এটা আমি ব্যাকগ্রাউন্ড যখন রিসার্চ করছি কনভিক্টদের, সেখানে একটা জায়গায় পেয়েছি তাকে যখন যে হ্যাঁ তো তোমাকে তো দেখতে তো মানে খুনি ছিল সে, হ্যাঁ ইউ লুক লাইক এ নর্মাল ম্যান, নর্মাল পার্সন। আচ্ছা এটা মানুষ বলে বলছে তো তুমি তো নর্মাল, তো নর্মাল মনে হয়, নর্মালি মনে হয় তো যে খুন করছে এরকম। যেমন রসুকে দেখলে ছেড়ে দিলে নর্মাল মানুষই মনে হবে, তবে চেনা যাবে না যে এটা লজিক্যালি মানুষের কাছে প্রশ্ন হয়। আর এটা রসুকা, দিতে তো আমাদের মতোই, ওরা তো আমাদের অমুকের বাপের মতোই মনে হয়, অমুকের মতো। সো আমি রসুকের সাথে মিট করছি, তো ওকে দেখতে কিন্তু নর্মাল মানুষেরই মতো মনে হয়। সো ন্যাচারালি মানুষের মধ্যে লজিক্যালি প্রশ্ন আসে, আরে এটা তো নর্মাল মানুষ। আর ওইটা যখনই আমি ফিলোসফিক্যালি প্রশ্নটা করছি মানুষের অ্যাটিটিউডকে, যে মানুষ ভাবনা চিন্তা এরকম করে যে আসলে ওর মানুষের মতো হবে না দেখতে, তো ওই জায়গাটা করতে গেলে আমি মনে হচ্ছে ডিরেক্ট অ্যাপ্রোচটাই স্ট্রং হবে। ওই জায়গায় সাটলিটি এমনিতেই আইডিয়া ওয়াইজই এটা যথেষ্ট সাটল, যে প্রশ্ন করাটা মানুষ অনেকেই বুঝছে, অধিকাংশই বুঝতে পারছে, কেউ কেউ বুঝতে পারে না যে এটা প্রশ্নটা কেন করা হয়েছে। সো আমার কাছে বেটার মনে হয়েছে যে সাটলের চাইতে স্ট্রং ডিরেক্ট যাওয়াটাই বেটার। ডিরেক্ট অ্যাপ্রোচটা বেটার ছিল। আপনার অল টাইম ধরেন ক্রিস্টোফার নোলান যখন 2002 সালে ইনসেপশনের গল্পটা তিনি 2002 সালে লিখছিলেন, তো এটা ওনার ড্রিম প্রজেক্ট ছিল। তো উনি আরো 8-10 বছর পরে ইনসেপশন উনি সিনেমায় বানাইছেন। আপনার ড্রিম প্রজেক্ট আছে কিনা যেটা আপনি 10-12 বছর 15 বছর ধরে ভাবতেছেন, বাজেটের কারণে বা টেকনিক্যাল সাপোর্টের কারণে অনেক কারণে আপনি বানাইতে পারতেছেন না, এরকম কোন ড্রিম প্রজেক্ট আছে? ড্রিম প্রজেক্ট মানে কি, আমি কয়েকটা ভাবনা আছে, একটা দুইটা বায়োপিক আছে। একটা বায়োপিক আমার খুবই আছে, ইচ্ছা আছে কারণ কিন্তু স্কেলের কারণে পারি না, তার অনুমতি নেওয়া আছে আমার, রিভিল করবো না মানুষ। একটা ক্যারেক্টার আছে, মানে সে সিঙ্গেল হ্যান্ডেডলি আমাদের দেশকে একটা ডায়াসপোরাতে মানে এস্টাবলিশ করছে। নাম বলছি সিদ্দিকুর, আমার সিদ্দিকুর নিয়ে কাজ করার ইচ্ছা আছে। এই একটা প্রজেক্ট, মানে গল্ফ ওয়ার্ল্ড কখনোই বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, চিন্তা নাই হ্যাঁ ফৈরের দেশ, গল্ফ কেনবে কেন, গল্ফের ক্লাবের দাম যা, বলের দাম যা, এরা কি গল্ফ কিনবে? দিস গাই সিঙ্গেল হ্যান্ডেডলি উইথ মানে ট্যালেন্ট, যে এটা আয়রন ক্লাব দিয়ে লোহার রড দিয়ে বানাইছে, শিখে সে পুরা ওয়ার্ল্ডকে চিনাইছে যে বাংলাদেশ গল্ফ খেলে। সো দিস ইজ দ্য স্টোরি আই ওয়ান্টেড টু টেল। সিদ্দিকের অনুমতি নেওয়া আছে আমার, যে আমি তার স্টোরিটা বলতে চাই মানুষকে, যে একটা মানুষ সে একা, কিন্তু তার কোনো গল্ফকে একাই খেলতে হয়, মানে এটা অনেকে স্পোর্টস বলে না, তো একাই কিন্তু একটা মানুষ। সো মানে একজন মানুষই যথেষ্ট যে কোনো জায়গায়। আমার দেখা যাচ্ছে যে কোনো জায়গায় একটা মানুষই লাগে, হাজার লক্ষ মানুষ, একজন বলতে হয় হয়তো 10,000 মানুষ চলে আসে, একজন এক্সাম্পল সেট করতে হয়, অন্যরা ফলো করে। ওনার খবর যখন আমি যখন শুরু করেন পত্রিকায় পড়তাম, মানে এটা অবিশ্বাস্য বিষয় ছিল। হ্যাঁ, আমার এটাই ছিল যে মানে সে যে নেশনের জন্য যা করছে সেটা আমরা দেখি না, অ্যাকচুয়ালি দেখতেছি না। সে এত টাকায় অমুক জায়গায় খেলছে, অত টাকা পাইছে, এটা গুণী। অ্যাকচুয়ালি সে কিন্তু গল্ফ ওয়ার্ল্ডে আমাদেরকে একটা কান্ট্রিকে রেসপেক্ট করা, এক জায়গায় রেসপেক্ট আর্ন করা সহজ কথা না। আমি যদি ক্রিকেট ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, আমি যদি হকি ওয়ার্ল্ডের কথা, হকির মানুষ আমাদের গুনাই ধারণা, ফুটবল আর ক্রিকেটের কথা চিন্তা করি, ফুটবল ওয়ার্ল্ডে আমাদেরকে কেউ গুনাই ধরবে না। বাংলাদেশ কি ফুটবল খেলে? ওরা কি ফুটবল জানে? কি জিনিস খেলাধুলা করে? ওরা মারামারি করে, বাংলাদেশ আনতে দেওয়া চিনে না। অথচ ক্রিকেট ওয়ার্ল্ডে আমরা স্ট্রং, কেননা পারফরমেন্স দিয়ে আসছি। ক্রিকেট ওয়ার্ল্ডে আমরা একটু রেসপেক্টের জায়গাও আছে। বাংলাদেশে কোনো কান্ট্রি শ্রমিক করে, জাপান আমাদের সাথে খেলতে ভয় পাবে, মালয়েশিয়া আমাদের সাথে খেলতে ভয় পাবে, বাংলাদেশকে রেসপেক্ট করবে। আচ্ছা ঠিক আছে। সো অ্যাজ এ কান্ট্রি কিন্তু আমাদেরকে, আমরা তখন এরা রিপ্রেজেন্ট করছে ইন্টারন্যাশনাল লেভেলে। আমার কাছে তখন এই যে প্রাইডটা সে দিচ্ছে পুরা নেশনকে, যে মর্যাদাটা সে আনছে, দ্যাট ইজ মানে অমূল্য, ইনভ্যালুয়েবল। মানে সো ওইটা বা সবাই পারছে না। সো এই একটা মানুষ সিঙ্গেল হ্যান্ডেডলি হিউজ ওয়ার্ল্ড, একটা বিশাল রিচ মানুষের ওয়ার্ল্ড, ইউরোপের সব কান্ট্রি, আমেরিকা, জাপান, সবাই জানছে আরে ফরিনার দেশে এটা খেলে, এরা পারে, এখানে এই ট্যালেন্ট আছে।
সো একটা মানুষের অ্যাটিটিউড চেঞ্জ হয় যখন আপনি উইনারকে দেখবেন, সেই উইনারের সময় আচ্ছা এদের কাছ থেকে গান্ধী আসছে, এদের কাছে শেখ মুজিব আছে বা অন্য কিছু আছে, এতে বড় বড় মানুষ আছে, সো এটা দিস ইজ একটা রেসপেক্ট আসে। সো একটা রেসপেক্ট আর্ন করা তো ইজি, অবশ্যই না। সো আমি এই গল্পটা বলার অনেক দিন ধরে, এই গল্পটা অবশ্যই বিগ স্ক্রিনে খুবই ভালো লাগার কথা। আমার এইরকম একটা প্রজেক্ট করার ইচ্ছা আছে, আরো একটা দুটো প্রজেক্ট আছে, বলবো না ভাই, ঠিক আছে, পিচ করে এই তো পিচ করে দিলাম, কপি হয়ে গেছে। আমাদের যারা এখন আপনারা একটা টাইমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছেন বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসছেন, এখন জিনিস চেঞ্জ হয়েছে। আমরা যারা এখন অ্যাসপায়ারিং ফিল্ম মেকার আছি, আমরা যারা সিনেমা বানাইতে যেতেছি বা নিজেদের গল্প বলতে যেতেছি, আমাদের জন্য আপনার বেসিক একটা যদি বলতে পারেন যে উপদেশ, যে কি অ্যাকচুয়ালি করা উচিত, শর্ট ফিল্ম বানানো উচিত, নাটক বানানো উচিত, গল্প লেখা উচিত, কি ধরনের একটা প্রিপারেশন নেওয়া উচিত, এটা যদি আপনাদের অভিজ্ঞতা থেকে একটু বলতেন। ভালো লাগলে বানাবা, মানে আগে এটা ফাইন্ড করো যে তুমি আসলে ফিল্ম মেকার হইতে চাও, ফিল্মটা দিয়েই ভাল লাগে, ফিল্ম এটা ছাড়া আর পারো না কিছু, তাহলেই বানাইতে আসবা। অনেক কষ্ট আছে, অনেক ধাক্কা খাইতে হবে, রিজেকশন আছে, সাফারিংস আছে, নেগলেক্ট করবে অনেকে, বিরুদ্ধ শক্তি প্রচুর আছে। সেই লেভেলের যে না আমি এটা ছাড়া আমি পারি না, এটাই আমার একমাত্র করতে হবে, তাহলে আসতে হবে এটা। তারপরে নিজের পথ, ট্রু টু বি ইউরসেলফ, নিজের পথটা নিজেই খুঁজে পাবে। টেকনিক্যালিটি এগুলা খুব ইজি, টেকনিক বড় হলো 100, 150, 200, এর বেশি 150, 100 বেশি টেকনিক নাই। এই তো শট, এই শট, এই শট, এই শট, এভাবে 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 এডিটিং, এটা এর বেশি টেকনিক নাই। টেকনিক 1-1.5 বছরে শিখে ফেলা যায়, কিন্তু কিভাবে ইউজ করছি, কিভাবে এই গল্পটা বলছি, কিভাবে চরিত্রটা দেখছি, কি সিনেমা চাইছি, এর এন্ড রেজাল্ট ভাবার দরকার নেই যে এটা হিট করলো না কেন, হিট করাইতে হবে হ্যাঁ, হিট করাইতে হবে ভাবনার দর্শকও দরকার আছে, আবার নিজের সিনেমা বলার হিট করাইতে হবে বানার ওর মানে মেকারও দরকার আছে, নিজের সিনেমা বানানো মেকারও আছে, চেঞ্জ করার মানুষেরও দরকার আছে, আর্ট ওয়ার্ক করার মানুষেরও দরকার, সব ধরনের ফিল্ম মেকারের দরকার আছে। যে রেডি, যে খুব প্যাশন খুব বেশি না থাকলে আসে না, থাকলে নিজের পথ নিজেই খুঁজে পাবা। থ্যাংক ইউ, আপনাকে এত ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন, অনেক বড় একটা বিষয়। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।